আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতোই আমাদের কথা অনুযায়ী ফিজিক্স ফার্স্ট পেপারের পরে ফিজিক্স সেকেন্ড পেপারের তোমাদের সাজেশন নিয়ে আমরা হাজির হলাম। তোমাদের আজকের সেশনটি অ্যাকচুয়ালি নিবে তোমাদের সাদমান সাকিব রুদ্র ভাইয়া। তোমাদের পুরা সেশনটাই উনি নিবেন এবং কোন সময় থেকে কি শুরু হয়েছে সেটা দুই পাশে আগের বারের মতোই লেখা থাকবে। সেটা তোমরা দেখে নিও। ভিডিওটি আমি আর লম্বা করব না, তোমরা ডাইরেক্ট ক্লাসে চলে যেতে পারো। আচ্ছা, আমরা স্টার্ট করি। তাহলে হলো যে, দেখো, তোমার এখানে আমরা মানে সংজ্ঞার জন্য স্পেশালি হলো মানে কি কি পড়তে হবে আমরা আলাদা করে রাখছি। দেখো, তোমরা এগুলো পড়বা। সেটা হলো যে তাপ কি, তারপর হলো তাপমাত্রা কি, তাপীয় ইঞ্জিন কি। এগুলো হলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাপীয় ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন বের করা। তারপরে হলো ওয়েট, তাপীয় ইঞ্জিন, তারপরে হিমায়ন কি, তারপরে হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র মানে ডেফিনেশন গুলো আর কি, ঠিক আছে? দ্বিতীয় সূত্র। তারপরে হলো এখানে বিভিন্ন সায়েন্টিস্টের ছিল, যে যে স্টেটমেন্ট ছিল, ক্লসিয়াসের স্টেটমেন্ট, তারপরে হলো কার্নোর স্টেটমেন্ট, ওইগুলো পড়তে হবে। জিরোথ ল কি। তারপরে হলো পারলে সুযোগ থাকলে হলো একটা করে হলো আর কি, মনে করো যে মানে যে ম্যাথমেটিক্যাল যে স্টেটমেন্ট গুলো থাকে, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এই পার্টটা, এইগুলো হলো মানে ডেফিনেশনের সাথে আমি কি করতাম, আমি এগুলো লিখতাম আর কি। লিখলে কি হইতো, লিখলে হলো তোমার, লিখলে হলো কিন্তু এটা পরবর্তীতে স্যাররা হলো মানে মার্কস, মানে পরবর্তীতে স্পেশালি যখন ক্রিয়েটিভে হয় ওয়ান, যদি তুমি এ যদি ভালো করে লেখো, তাহলে বি সি আর ডি তেও কিন্তু একটা মানে স্যারের একটা প্রভাব থাকে, ঠিক আছে? স্যার জানে যে হ্যাঁ, এ আর বি যেহেতু ভালো করে পারে, তার মানে এই ছেলে অঙ্ক অঙ্ক পারবে। এটা হলো একটা কথা। তারপরে দেখো, কার্নো চক্র আছে, তারপরে এন্ট্রপি কি, কার্যকৃত সহগ কি, অভ্যন্তরীণ শক্তি, প্রত্যাবর্তী ক্রিয়া, অপ্রত্যাবর্তী ক্রিয়া, এগুলো এগুলো পড়তে মানে ডেফিনেশনটা পারা আর কি, ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তারপরে হলো সমআয়তন প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, এগুলো দেখো ডেফিনেশন মানে নামের মধ্যে আছে। সমুষ্ণ, আইসোথার্মাল, সমচাপীয়, চাপ সেম থাকবে, ঠিক আছে? আয়তন সেম থাকবে। রুদ্ধতাপীয়তে হলো এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। দেখো, অনুধাবনে এই পার্ট গুলাই কিন্তু অনুধাবনে আবার আসতে পারে। অনুধাবনে কিভাবে আসতে পারে দেখো, মনে করো বলতে পারে যে হলো যে মানে যে কোনটাতে কাজ বেশি, সমুষ্ণতে, সমচাপীয়তে না সমআয়তনে, কোনটাতে কাজ বেশি। এই ধরনের একটা কোশ্চেন ছিল। তারপরে হলো দেখো, যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে, তারপরে হলো সিওপি, যেটা সিওপি নিয়ে কোশ্চেন আসতে পারে, যে সিওপি কেন গ্রেটার দেন ওয়ান হইতে পারে। আবার হলো যে ইফিসিয়েন্সি কখনোই 100-র বেশি হবে না কেন, ঠিক আছে? ইটার ভ্যালু 100-100-র বেশি কেন কখনো কখনো হবে না, ঠিক আছে? এইগুলো কোশ্চেন টোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আবার হলো আবার কি আসতে পারে, সেটা হলো যে তোমার কখনোই তোমার ইসের ভ্যালু কখনো ইসের বেশি হবে না। রিভার্সিবল ইঞ্জিন যেটা, ঠিক আছে? রিভার্সিবল ইঞ্জিন মানে প্রত্যাবর্তী মানে প্রত্যাবর্তী ইঞ্জিনের থেকে বেশি কার্যক্ষম কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। এটা বলতে পারে যে কেন, ঠিক আছে? এইসব কোশ্চেন টোশ্চেন তোমরা এতদিনে হয়তো এগুলো মানে পড়ে পড়ে যাওয়ার কথা। আজকে আমাদের মেইন মানে থাকবে হলো সিআরডি, ঠিক আছে? তাহলে আমরা সিআরডি এর জন্য ভাইয়া কিছু কিছু অঙ্ক টঙ্ক করে রাখছি, মানে অঙ্ক টঙ্ক সিলেক্ট করে রাখছি ভাইয়ারা। তোমাদেরকে আজকে এগুলো বলবো। দেখো, তোমরা জাস্ট খালি একটু মিলাই নিবা যে এগুলো তোমরা পারো কিনা, যেহেতু এখন মানে পরীক্ষার একদম মানে টাইমে তোমাদের। দেখো যে এই অঙ্কগুলো জাস্ট খালি পারো কিনা, এটাই, ঠিক আছে? এখন দেখো, তোমার কি বলা আছে, তুমি তো জানোই এটা P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2V2 টু দি পাওয়ার গামা, তাই না? এটা এতদিনে জেনে যাওয়ার কথা। এখন দেখো, হিলিয়াম দেয়া আছে, ঠিক আছে? আমি কোনো মানে খুবই শর্ট টাইমে তোমাদেরকে মানে অঙ্কগুলো মানে করে দেওয়া ট্রাই করবো, যেহেতু তোমাদের টাইম এখন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কেন বলো তো? এটা হলো এক পারমাণবিক হিলিয়াম, এক পারমাণবিক হিলিয়াম, এক পারমাণবিক হলে গামার ভ্যালু 1.67, ঠিক আছে? আর এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ডাইরেক্ট রুদ্ধতাপীয় বলা আছে। এখন অনেক সময় রুদ্ধতাপীয় বলা নাও থাকতে পারে, তখন কি বলা থাকবে, খুব তাড়াতাড়ি বা ইনস্ট্যান্ট যদি কোনো একটা কাজ হয় তাহলে সেটা আমরা রুদ্ধতাপীয় ধরি। এখন দেখো কি দেয়া আছে, সেটা হলো দেড় গুণ করা হলো, তাহলে কি বলতো, P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2, দেড় গুণ যেহেতু করা হয়েছে তাহলে 1.5 V2 টু দি পাওয়ার গামা, ঠিক কিনা বলো? আচ্ছা, ঠিক আছে। এবার কি করতেছি আমরা, এবার করতেছি হলো দেখো V2 V1, আচ্ছা সরি 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 ভাইয়ার ভুল হয়ে গেছে। ভাইয়ার কি হয়ে গেছে, ভাইয়ার ভুল হয়ে গেছে। তাহলে হলো এটা কি হবে, V1 টু দি পাওয়ার গামা, তাহলে কি হবে, P1 P2 1.5
টু দি পাওয়ার, যেহেতু গামার ভ্যালু তাহলে 1.67 হবে, ঠিক আছে। এখন এটা কি হবে, তাহলে আমরা এখন কি করব, এখন দেখো যে আমরা এখন P2 ভ্যালু বের করবো। P2 ভ্যালু এখানে যেহেতু 1, তাহলে P2 ভ্যালু কিভাবে লেখা যাবে, 1/1.5 টু দি পাওয়ার 1.67, ঠিক আছে। এটা এখন এটার ভ্যালু অ্যারাউন্ড, আমি ভাইয়া হলো তোমাদের ক্যালকুলেশনটা আগে করে রাখছি, যাতে তোমাদের জন্য হলো টাইম কম লাগে, 0.58 এর মতো একটা আসে, 0.58 এটিএম এর মতো আসে, ঠিক আছে। এটা এভাবে রেখে দিলেই হবে, আর আর কিছু শিখতে লাগবে না, ঠিক আছে। এটা আমাদের গেল কি, এটা আমাদের গেল হলো সি নাম্বার বা গ। আচ্ছা আমরা এখন ডি নাম্বারে, ভাই ডি নাম্বারে যাবো। দেখো ডি নাম্বারে কি হবে, ডি নাম্বারে হলো তোমাকে বলছে যে এটার কাজটা বের করতে, ঠিক আছে। কোন প্রক্রিয়ায় বেশি কাজ, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা এটা মানে যদি না আসে তাহলে আমি আশ্চর্য হব, মানে আজকে যে অঙ্কগুলো আছে এগুলো মানে আসার মতো অঙ্ক। দেখো তাহলে প্রথম আমি ওয়ার্ক ডান ডাব্লিউ, এখন দেখো তুমি জানো না যে মানে হলো সমষ্ণ বা আইসোথার্মাল প্রক্রিয়ায় ওয়ার্ক ডান কি হয়, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এখন এখান থেকে আমরা কাজটা করার ট্রাই করবো। দেখো তাহলে হলো যেহেতু এক মোল দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে এক মোল, ঠিক আছে, এক মোল, তাহলে হলো 8.314 ইন্টু 273 ইন্টু ln ভি2 কত 1.5 বলছিল, 1.5 ভি1/ভি1, তাহলে কাটাকাটি করে দিলাম। তাহলে দেখো তো এটা কত আসে, দেখো যাতে তোমাদের টাইম টাইম ওয়েস্ট না হয়, মোটামুটি ক্যালকুলেশনটা করে রাখছি। দেখো আসে হলো অ্যারাউন্ড 920.3, ঠিক আছে। এটা কি ছিল, সমষ্ণ, ঠিক আছে। আচ্ছা এইবার ভাইয়া কি করব, এবার ভাইয়া ভাইয়া করবো হলো রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় বা অ্যাডায়াবেটিক। অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে কিভাবে হবে, অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে কিভাবে হবে, দেখো অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে হবে হলো আমাকে প্রথমে ফাইনাল টেম্পারেচারটা বের করতে হবে। কেন বলো তো, আমরা একটাই ইকুয়েশন জানি, সেটা হলো ওয়ার্ক ডানে, এনআরটি nr/γ-1, তাই না, nr/γ-1 T1 - T2। এখন আমি যদি T2টা বের করতে না পারি তাহলে কিন্তু একটা প্যারা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আগে T2 বের করতে হবে। এখন T2 ইকুয়েশন আমরা কি জানি, দেখো তো, T1V1 টু দি পাওয়ার গামা-1 ইকুয়াল টু T2V2 টু দি পাওয়ার গামা-1, ঠিক কিনা বলো, তাই না। এখন দেখো ভাইয়াকে একটু মুছতে হবে, আশা করি তোমরা লিখে ফেলছো। তাহলে ভাইয়া একটু মুছে ফেলি প্রথমটা, সমষ্ণটা, কারণ ভাইয়ার এখানে একটু বেশি জায়গা লাগতেছে, বুঝতেছো তো, ঠিক আছে। এখন কি করব ভাইয়া, এখন হলো ভাইয়া পরের পরের পার্টটা করার ট্রাই করবো। দেখো পরের পার্টটা কি হচ্ছে, T2V2 টু দি পাওয়ার গামা-1, এখান থেকে T2টা বের করতে হবে। তাহলে এখানে T2 কি আসতেছে, দেখো তো, T1 ইন্টু V1/V2 টু দি পাওয়ার গামা-1, তাহলে আসতেছে হলো 273 ইন্টু, আচ্ছা V/1, V1/1.5 V1 টু দি পাওয়ার 1.67 -1। আচ্ছা তাহলে এখান থেকে কত আসতেছে বলতো, তাহলে 273 ইন্টু 1/1.5 ইন্টু 0.67, ঠিক আছে। এরকম কিছু একটা আসতেছে, ভাইকে আবার মুছতে হবে। আচ্ছা এরকম এরকম আসতেছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, এখন এখন দেখো তো কেমন আসতেছে, দেখো তো, এখন দেখো তো, এখন কি কোনো কিছু কনক্লুশনে আসা যাচ্ছে, 273 ইন্টু 1/1.5 ইন্টু 0.67, তাহলে এটা আসে হলো 208.06 কেলভিন। এখন তুমি বলো তো, এটা তো এখন তো ইজি পিজি অঙ্ক। দেখো ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, nr/γ-1 T1 - T2। T1 - T2 যখন হবে তাইলে হলো কি কত আসতেছে, 8.314 বাই 1.67 - 1 মানে কত, 0.67 ইন্টু, দেখো প্রথমে কত ছিল 273, তাহলে 273 - 208.06,
বললাম না এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মানে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা নিচের থেকে একটু জায়গা মানে নিই। তাহলে এটার অ্যান্সার আসে হলো 805। এখন আমাকে বলো প্রথমে কত আসছিল? প্রথমে আসছিল হলো তোমার 920, আর এটা আসছে 805। তাহলে কোনটা বেশি? আইসোথার্মালে বেশি, তাহলে হলো আইসোথার্মালে বেশি, ঠিক আছে, বেশি বা সমুষ্ণতে বেশি, এটাই হলো তোমাদের অ্যান্সার। আচ্ছা এখন পরের অংশে যাই আমরা। এখন ভাইয়া এটা আবার মুছে দিব, কারণ পরের অঙ্কে এখন টাইপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো পরের অঙ্কটাই দেখো। আমরা হলো পরের অঙ্কটাতে যাচ্ছি, দেখছো একটা ফিগার আছে দেখছো। এখন এই ফিগারে কি বলা আছে বলো তো? গামার ভ্যালু দেওয়া আছে 1.4, মূল সংখ্যা দেওয়া আছে 1.6। আচ্ছা মলিকুলার স্পেসিফিক হিট স্থির আয়তনে, তাহলে হলো কি সিভি, সিভি কত? 20.78। আর এই বিন্দুতে তাপমাত্রা হলো 300 কেলভিন। এখন তোমাকে বলছি কি, গ এবি পথে, এবি পথে কৃত কাজের মান নির্ণয় করো। এখন বলো তো আমাকে কিভাবে এবি পথে কৃত কাজের মান নির্ণয় করবা? তোমাকে বুঝতে হবে, দেখো এবি পথে, দেখো এবি পথে কোন দিকে আছে জিনিসটা কি, মানে না বলো তো এটা কি মানে হচ্ছে কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? তোমাকে জাস্ট একটা কথা বলো, এখানে হলো সিস্টেমের উপরে কাজ সম্পাদিত হচ্ছে না সিস্টেম কাজ করতেছে? দেখো তো এখানে কিন্তু সিস্টেমের উপরে কাজ হচ্ছে, কেন দেখো তো, দেখো এখানে হলো, দেখো ভলিউম কি হচ্ছে, ভলিউম কি কমতেছে না বাড়তেছে? ভলিউম কিন্তু কমতেছে। দেখো এ থেকে বি পয়েন্টে যখন যাচ্ছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন যাচ্ছে তখন কিন্তু ভলিউম কমতেছে, তার মানে কি সিস্টেমের উপর কাজ হচ্ছে। সিস্টেমের উপর যদি কাজ হয় তাহলে কি ওয়ার্ক ডান কি হয়? নেগেটিভ হয়। তাহলে ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয় তাহলে কি করবো আমরা? মাইনাস এনআরটি লন P2/V1। এখানে বলো তো টেম্পারেচারটা কোনটা নিব? টেম্পারেচারটা কোনটা নিব তাই বলবো। এবি প্রক্রিয়া কিন্তু একটা আইসোথার্মাল প্রক্রিয়া, তার মানে কি টেম্পারেচার কি কনস্ট্যান্ট থাকবে না? টেম্পারেচার থাকবে হলো কনস্ট্যান্ট। তাহলে আমরা কি ইউজ করবো দেখো তো, -1.6 ইন্টু 8.31 ইন্টু 300। 300 কেন? এ বিন্দুতে তাপমাত্রা কিন্তু দেওয়া আছে 300, ঠিক আছে, ইন্টু 300 ইন্টু ln 10/20। 10/20 কেন? এই দেখো, দেখছো দেখছো, জাস্ট খালি ইকুয়েশনে বসাইছি, ইজি বিজি অঙ্ক দেখো। তাহলে কত আসছে? এটার অ্যান্সার আসছে -2764.82 জোল, ঠিক আছে। এটা হলো কোয়েশ্চেন। এখন আমরা হলো ডি তে যাই, দেখো ডি। আচ্ছা আমি একটু দেখে নি রেকর্ড হচ্ছে কিনা, নাইলে তো সবই যাবে, ঠিক আছে। আচ্ছা পরের অংশে যাই, ডি তে যাই। ডি, ডি তে আমরা পরের পার্টে যাই। দেখো ডি বলতেছে যে চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা। আচ্ছা আমাকে বলো, তোমরা আমাকে একটা সুন্দর কথা বলো যে আমরা এন্ট্রপির পরিবর্তন শূন্য কোন কোন জায়গায় হয় খালি? এন্ট্রপির পরিবর্তন শূন্য খালি কোন জায়গায় হয়? অ্যাডিয়াবেটিক প্রসেসে হয়, তাই না? অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। তাহলে দেখো তোমার কাজ থাকবে এবি, এবি তে, বিসি তে আর সি এ তে তোমার এন্ট্রপি বের করা। এখন তাই করি, এ থেকে বি তে আমি এন্ট্রপি বের করি, এন্ট্রপির পরিবর্তন বের করি। দেখো ডিএস সমান সমান কি হবে? ডিকিউ/টি। ডিকিউ আমি আগেই পাইছি সি থেকে, তাহলে কত আসছে? -2764.82 বাই তাপমাত্রা কত 300 ছিল, তাহলে কত আসছে? অ্যারাউন্ড অ্যারাউন্ড -9.216 এর মতো আসছে, ঠিক আছে। এখন আমরা কিসে যাব? বি থেকে সিতে যাব, বি থেকে সিতে যাব। এখন দেখো বি থেকে সিতে যখন, দাঁড়াও একটু মুছে নিই, এই ফিগারটা একটু মুছে নিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। যখন বি থেকে সিতে যাব তখন দেখো তো কেমন আসছে। বি থেকে যখন সিতে যাব তখন আসছে হলো, দেখো এটা কি একটা সম আয়তন প্রক্রিয়া না? আয়তনটা সমান থাকতেছে না? তাহলে কি করব? P1/T1 ইকুয়াল টু P2/T2, P1/T1 ইকুয়াল টু P2/T2, ঠিক আছে। তাহলে P1/T1 ইকুয়াল টু P2/T2 থেকে তাহলে 4/300
0.28/T2। এই T2 থেকে আসছে কত? এই T2 থেকে তাহলে আমি কত পাবো? এই T2 থেকে ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাবো। এটা আসছে অ্যারাউন্ড 396 এর মতো, ঠিক আছে। এখন ভাইকে আবার মুছতে হবে, কিছু মনে করো না, কারণ হাতে লেখা অনেক বড় বড় হাতে লেখা। ভাইয়ের এখানে মানে করতে সমস্যা হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, 396 আসছে তো। 396 আসার পরে এখন দেখো যে ডিইউ কত। ডিইউ সমান সমান আমরা কি জানি, এনসিবিডিটি। ডাইরেক্ট ভ্যালু বসায় দাও, ভ্যালু বসায় দেওয়ার পরে কত আসতেছে। এখন দেখো একটা সুন্দর জিনিস, সেখানে হলো ডিইউ সমান সমান এনসিবি ডিটি। এখন এটা কি না, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এখন তুমি চাইলে এই ইন্টিগ্রেশনটা নাও করতে পারো, ডাইরেক্ট এনসিবি লন T2/T1 ও লিখতে পারো। দেখো তাহলে কি হবে, ইউ ডিএস সমান সমান হলো এনসিবি লন T2/T1 চেষ্টা, এনসিবি লন T2/T1। এখন তারপরে কি করছি, তাহলে ডিএস2 করলাম, তাহলে ডিএস2 থেকে কত আসলো দেখো, 1.6 ইন্টু 20.78 ইন্টু লন ln 396/300। তাহলে কত আসছে এটা, এটা আসছিল 9.23 এর মতো। তাহলে একটা ছোটখাটো শর্টকাট টেকনিক হলো যে কোন একটা প্রসেস যদি একটা সাইকেলের মধ্যে হয়, তাহলে মোটামুটি ধরে নিতে পারবা যে এন্ট্রপি জিরো হয়, ঠিক আছে। টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি জিরো হয়। ওকে বলো, C2A রুদ্ধতাপীয় না? রুদ্ধতাপীয় যখন হয় তাহলে এটার এন্ট্রপি চেঞ্জ কত হবে? রুদ্ধতাপীয় যদি হয়, রুদ্ধতাপীয় হলে এন্ট্রপি চেঞ্জ ডাইরেক্ট জিরো আমি লিখে দিতে পারবো। এখন দেখো 9.23 আসছে, আরেকটা আসছে কত আমরা উপরে পাইছিলাম, আচ্ছা ওইটা তো ভাই মুছে ফেলছি, -9.23 আসছিল মনে আছে। তাহলে টোটাল করলে কত হয়, 9.23 প্লাস 9.23 প্লাস জিরো কত হয়, জিরো হয় না? হ্যাঁ শূন্য। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। চক্রীয় প্রক্রিয়ায় সর্বদা এন্ট্রপির পরিবর্তন শূন্য, ঠিক আছে। যদি শূন্য না হয় তাহলে হবে। আচ্ছা দেখো ভাইয়া, ভাইয়া পরে আরেকটা ম্যাথ রাখছি তোমাদের জন্য, আমরা এই ম্যাথটা এখন করব। দেখো একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রা উৎস থেকে 1250 জুল তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকের 700 জুল গ্রহণ করে। এখন দেখো ইজি ইজি পিজি অঙ্ক। এখন তাপগ্রাহকের মাত্রা দেখো ভাই, এইগুলো অঙ্ক টঙ্ক যখন যদি না পারো তাহলে তো সমস্যা। দেখো Q1/T1 ইকুয়াল টু কত, Q2/T2, ঠিক কিনা বলো। এখন একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, টেম্পারেচার কি সর্বদা কিসে থাকবে, কেলভিনে থাকবে না। এখন দেখো কি করবো, এখন 1250 জুল তাপ গ্রহণ করে কত কেলভিন থেকে, 500 কেলভিন থেকে। তাহলে হলো বর্জন করবে কত, Q2 কত, 700 কেলভিনে। তাহলে Q2 কত হবে, 7/5 ইন্টু 1250, ঠিক কিনা, ঠিক না? সুন্দর। তাহলে 7/5 ইন্টু 1250 কত হবে, বলো আমাকে বলো। 280 কেলভিন। সুন্দর, 280 কেলভিন, এটাই হলো তোমার সিরিয়াল অ্যান্সার, ঠিক আছে। এখন বলো, উদ্দীপকে উচ্চ তাপগ্রাহকে উভয়ের তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব মানে কি বলতো, তোমার ইফিসিয়েন্সি বা নতুন, মনে করো আগের আগের ইটা বের করবা, পরের ইটা বের করবা, পরের ইটা কত হবে 20%, ইটা 1 যদি হয় তাহলে ইটা 2 হবে 20%, 20% প্লাস ইটা 1, ঠিক কিনা। দেখো তাহলে আমি আগের ইটা 1টা বের করি। আগের ইটা 1 কত হবে বলো তো, 1 মাইনাস 280/500। এখন বললো না ভাই 280 থেকে আসলো, সিতে 280 বের করছি, দেখে নাও দেখে নাও দেখে নাও। আচ্ছা তাহলে 0.44 ইন্টু 100 তাহলে কত আসলো, 44%। আচ্ছা এখন 20% বাড়লে বলো তো ভাই, 44-এর সাথে 20% বাড়লে কত হয়, 64%, ঠিক। এখন দেখো ইটা প্রাইম যদি 64% হয়, তাহলে আমি সুন্দর মতো এই পাশ থেকে 100 আর ওই পাশ থেকে 100 বাদ দিতে পারি না, জাস্ট খালি মানে মানে অঙ্ক অঙ্ক করার সুবিধার্থে, ঠিক আছে। তারপরে তারপরে কি বলো, T2/T1 প্রাইম। T1 প্রাইম কেন বলো তো, আমি সোর্সের হিট সোর্সের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে। এখন দেখো তাহলে T1 প্রাইম কত আসবে, T1 প্রাইম আসবে হলো 280/0.36, তাহলে হলো 777.8। এখন দেখো এখান থেকে আমি কি করব, গৃহীত তাপ, উৎস থেকে গৃহীত তাপটা আমি বের করবো, ঠিক কিনা বলো। উৎস থেকে গৃহীত তাপটা বের করতে হবে, উৎস থেকে গৃহীত তাপ বের করতে হবে।
তাহলে উৎস থেকে গৃহীত তাপ আমি বের করি, উৎস থেকে গৃহীত তাপ হলো ওই একই রেশিওতে চেঞ্জ হবে। তাহলে তাই যদি হয় তাহলে কত হবে, 700 × 777.8, 777.8 একটু আগে বের করলাম ঠিক কিনা, 280। মানে আমি কি করছি, Q1/T1 = Q2/T2 অমনি করছি। তাহলে ওখান থেকে যদি করি তাহলে আসে হলো 1944.44 জুল। আচ্ছা দেখো, তাপ শক্তির পরিবর্তন, তাহলে ডেল কিউ বের করবো। ডেল কিউ তুমি আগে আগে কি একটা কিউ জানতে না, আগের কিউ কত ছিল 1250, তাহলে 1944 থেকে 1250 বিয়োগ করো, তাহলে আসবে হলো 694.44 জুল। আচ্ছা এটা গেল, এখন এটা মোটামুটি গেল। এখন আমরা কি করব, এখন যদি পরিবর্তিত তাপমাত্রা T2 প্রাইম হয় তাহলে আমরা হলো তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে, দেখো তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে আমরা হলো এখন আবার জিনিসটা বের করবো। বের করলে দেখো ইটা প্রাইম কত আসবে, যেহেতু আমরা জানি না, দেখো এখানে এখানে একটা সুন্দর একটা জিনিস আছে। এটা কেন আমরা এই কাজটা কেন বারবার করতেছি, দেখো আমরা কিন্তু জানি না যে কোন তাপমাত্রাটা চেঞ্জ করতে হবে, আমরা আমাদের দেখতে হবে যে কোনটা কোনটা করলে ইঞ্জিনে তার মানে হলে পরিবর্তন সাপেক্ষে দক্ষতা বৃদ্ধি সম্ভব। তাহলে আমরা একই কাজটা হলো ইসের জন্য করব, টি টু প্রাইম বের করব। তাহলে সেম প্রসিজিওর আমি মানে রিপিট করলাম না, এখানে টি2 প্রাইম আসবে হলো অ্যারাউন্ড 180 কেলভিনের মতো, একই রকম, মানে জাস্ট ওখানে টি1টা রেখে দিয়ে টি2টা চেঞ্জ করবা। তারপরে বর্জিত তাপ তুমি বের করবা, কিউ2টা বের করবা, কিউ2 প্রাইমটা বের করবা, কিউ2 প্রাইম আসবে হলো 450 জুলের মতো। ঠিক আছে দেখো, তাইলে তোমার এখানে ডেল কিউ আসবে না, ডেল কিউ আসবে 250 জুল। এখন এটা করার কারণ কি বলতো, কোনটা করার সুবিধা বেশি, দেখো এটা 694 জুল লাগে আর এটা 250 জুল লাগে, তাহলে মানে দুই ভাবে করা সম্ভব, তাহলে কোনটা বেশি ইফিসিয়েন্ট। তোমরা কেউ যদি ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে তোমাদের হলো একটা জিনিস প্রায় আসবে, সেটা হলো যে কোন জিনিসটা করা হলো কস্ট ইফেক্টিভ ইফিসিয়েন্ট, ঠিক আছে, ফিজিবিলিটি। তাহলে এখানে তুমি বলতে পারো যে দুই ভাবেই এটার 20% বৃদ্ধি করা সম্ভব। এই যে উভয়েরই তাপ শক্তি পরিবর্তনে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব, এইটা এভাবে করতে হবে। ঠিক আছে, সুন্দর ইজি অঙ্ক। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক ছিল হলো বরফ। এই বরফের অঙ্কগুলো না আমি যখন ছিলাম তখন আমার না মানে স্পেশালি এই অঙ্কগুলো না, মানে অনেকগুলো থাকে না যে বরফকে গলাইতে হয়, এই করতে হয় ওই করতে হয়, ওইগুলো আমার খুবই মানে বিরক্তিকর লাগতো। বিরক্তিকর কেন লাগতো, মানে ওইগুলো অনেক সময় সাপেক্ষ অঙ্ক, ঠিক আছে, এই কারণে। আচ্ছা আমরা সিটে যাই, দেখো ইউ সমান সমান এমএলএফ, কেন বলতো, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ঠিক আছে, আপেক্ষিক সুপ্ত তাপ। আরে ম্যাথ হলো ম্যাথ। এখন দেখো তুমি একটা সুন্দর জিনিস দেখো, বিভব শক্তির কত শতাংশ দেখো তো, 55%। মানে আমরা কি লিখতে পারি না যে বিভব শক্তি যত হয়, মনে করো সাপোজ, তাহলে ম্যাথ এম ইন্টু জি ইন্টু এইচ, এটার 0.55% আমার এমএলএফ এ কাজ লাগবে, ঠিক কিনা বলো, একটু বুঝে নাও জিনিসটা, একটু বুঝে নাও। দেখো তোমার বরফ গলাইতে এর 0.55% ব্যবহার হবে, দেখো ঠিক কিনা। তাহলে কি করবো, এই ম্যাথ ম্যাথ দেখো কাটা যায়, তাহলে এই একই অঙ্কটা যদি সি নাম্বার অঙ্কটায় যদি ভর নাও দেওয়া থাকতো তাও কিন্তু এই অঙ্কটা করা যেত, বুঝছো। মনে করো সাপোজ বললাম যে একটা বরফ খণ্ডকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, 55% বিভব শক্তি 55% রূপান্তরিত হলো এবং তাপ বরফকে গলিয়ে দিল, তাইলেও কিন্তু এই অঙ্কটা করা যাবে, বুঝছো। তাহলে এলএফ কত হবে, 0.55 ইন্টু 9.8 ইন্টু এইচ। এলএফ এর ভ্যালু জানো না, বরফ গলনের সূত্র তাপ দেখো তো, 3.36 ইন্টু 10⁵, জাস্ট এখানে বসাবা, বসায় এইচ এর ভ্যালু বের করবা, এটা তোমাদের কাজ, দেখো পারবা, সুন্দর ইজি অঙ্ক। আচ্ছা এখন আমরা হলো দিতে চাই, দেখো বরফ গলনে এবং বরফ গলার তাপমাত্রা হলো এনট্রপি পরিবর্তন। এখন দেখো ভাই একটা জিনিস, সুন্দর মতো একটা জিনিস আমি বুঝতাম না, একটা জিনিস সবসময় মানে আমার একটা জিনিস মানে বুঝতে এক সময় সমস্যা হইতো, এখন তোমাদেরকে জিনিসটা ইজিলি বুঝাই দিই। দেখো সেটা হলো যে কোন একটা জিনিস তুমি পরিবেশে এমনি হতে দেখো তার মানে তার এনট্রপি পজিটিভ, তুমি এটা কি বুঝছো। তাহলে বরফ কি হইতে মানে বরফ জমতে দেখো পরিবেশে, আমাদের বাংলাদেশে কি বরফ জমতে দেখো না বরফ গলতে দেখো, বরফ গলতে দেখো, তাহলে বরফ গলার এনট্রপি কি, বরফ গলার এনট্রপি হলো পজিটিভ, বুঝছো। এখন আমরা ডিতে যাচ্ছি, আমরা ডিতে যে দেখো DS1 ইকুয়াল টু হবে হলো dq/t mLF/t, ঠিক আছে, DS1 dq1/t mLF/t। তাহলে এখান থেকে কি হবে 0.07 ইন্টু 3.36 ইন্টু 10⁵ ইন্টু 2/273। কেন ভাই বললো যে ভাই ভাই এটা কেমনে করলেন, এটা করলাম হলো দেখো 0.07 হলো ম্যাস ল্যাটেন্ট হিট অফ ফিউশন বাই টেম্পারেচার, ভাই এটা তো তুমি জানো
ডিএস মানে হলো চেঞ্জ ইন এন্ট্রপি, ঠিক আছে। প্রথম এন্ট্রপিটা বের করলাম, প্রথম এন্ট্রপিটা আসছে অ্যারাউন্ড 86.15। পরের অংশটায় যাই, পরের অংশটা হলো 0 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা, এটা হলো বরফটা গললো। আর এখন হলো 0 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কত হবে? তাহলে এটা কেমনে করবো বলতো? এটা খুব সুন্দর, তোমাদের জানার কথা। ডেল এস হলো এম এস লন T2/T1, এম এস এল এন T2/T1। আবার বললো না যে ভাই অশিক্ষিত মানুষ, লন লন রে এল এন রে লন বলে, ঠিক আছে। 0.07 ইন্টু 4200 ইন্টু এল এন 278/273, ঠিক কিনা বলো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এরকম আমরা বলতে পারি, ঠিক আছে, যে এরকম হলো, ঠিক আছে। 278, 273, তাহলে ওর কত আসে? 5.3360 জুল পার কেলভিন, ঠিক আছে। তাহলে আসলে হলো 86.15, আর একটা আসলে 5.3, তাহলে কোনটা বেশি হবে এটা তো বুঝবা। আচ্ছা এখন দেখো ভাই, এমসিকিউর জন্য কি করবা? এমসিকিউর জন্য করবা, এখন যেহেতু টাইম শর্ট, এখন এমসিকিউ হাতে হাতে ধরানোর কিছু নাই। এমসিকিউর জন্য ভাই ভাই কিছু সাজেশন দিব, সেটা হলো এমসিকিউর জন্য বইয়ের শেষে যেসব এমসিকিউ গুলো আছে, তুমি এনশিওর করবা যে বইয়ের শেষে, যদি সেলুসারের বই পড়ো, সেলুসারের বইয়ের শেষে যেসব এমসিকিউ গুলো আছে সেগুলো অ্যাটলিস্ট তুমি পারো, ঠিক আছে। আর আর 2 নাম্বার হলো যে টেস্ট পেপার থেকে বিগত বছরের যে এমসিকিউ গুলো আছে, ওইগুলোর যেসব ক্যালকুলেশন গুলো আছে, ক্যালকুলেশন গুলো তুমি শর্ট টাইমে করতে পারো। লেস দেন 1 মিনিটের লেস দেন 1 মিনিট টাইম লাগে তোমার, অ্যারাউন্ড 55 সেকেন্ডে তোমাকে করতে হবে, ঠিক আছে। মানে সবচেয়ে বড় এমসিকিউটা 55 সেকেন্ডে তোমাকে শেষ করতে হবে, এরকম একটা এফিসিয়েন্সি আসতে হবে তোমার, বুঝছো? এরকম একটা জিনিস। তারপরে হলো মোটামুটি একটা আইডিয়া রাখবা যে কি কি এমসিকিউ টেমসিকিউ আসে। তাহলে আপাতত থার্মোডাইনামিক্স শেষ। নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে অন্য আরেকটা জিনিস নিয়ে স্টার্ট করবো। হ্যালো কাছের মানুষজন, তোমাদেরকে নিয়ে তোমাদের সাথে আমি আবার চলে আসছি, সাদমান সাকিব। এখন আমি আমার কাজ হবে হলো তোমাদেরকে স্থির তড়িৎ নিয়ে মানে টুকটাক মানে একটু আইডিয়া দেওয়া, ঠিক আছে। দেখো, কলম্বের সূত্র, গসের সূত্র, মানে সংজ্ঞার জন্য আমরা আবার আলাদা করে রাখছি, সংজ্ঞার জন্য এগুলো পড়তে হবে মাস্ট। কলম্বের সূত্র কি, গাউসের সূত্র কি, তারপরে হলো ক্যান্সেল। আচ্ছা, গাউসের সূত্র কি, তারপরে তড়িৎ তড়িৎ বলরেখা, তারপরে তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকা দরকার, যে সংজ্ঞা ডেফিনিশন কেমনে দিবা। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব কি, সমবিভব তল প্রক্রিয়া কি, ঠিক আছে। সমবিভব তলে যে মানে কাজ করা লাগে না এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, এইসব জিনিসপত্র করতে হবে। তারপরে ধারকত্ব কি, ডাইইলেকট্রিক ধ্রুবক কি, গাউসীয় তল কি, ইলেকট্রন ভোল্ট কি জিনিস, এসব জিনিসপত্র, ঠিক আছে। এখন দেখো, মানে অনুধাবনে কি কি অনুধাবনে এগুলো আসতে পারে, দেখো। কুলম্বের সূত্র, গাউসের তড়িৎ প্রবল্য, দেখো বলতে পারে যে তড়িৎ বিভব, তড়িৎ প্রবল্য, ঠিক আছে। এখানে কোনটা কোনটা কাজ, সমতল প্রক্রিয়ায় কোনো কাজ করা লাগে না কেন, ইলেকট্রন ভোল্ট কি, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত, এইসব জিনিসপত্র আসতে পারে। ডাইরেক্ট কি, ধারকত্ব কি, ধারক কি, ঠিক আছে, গাউসীয় তল কি জিনিস, ঠিক আছে। এগুলো মানে ছোটখাটো অনুধাবনেও আসতে পারে। অনুধাবনে তোমাকে এক্সপ্লেন করে লিখতে হয়, তুমি তো জানো। আর অনুধাবনের কি প্রসেসটা ভাই বলে দিই। অনুধাবনে কি, প্রথমে হলো মানে এই যে অনুধাবনের ক্ষেত্রে প্রথমে যে এই যে সংজ্ঞার ক্ষেত্রে তুমি একটা লাইনের সংজ্ঞা লিখতে চাও না, ওরকম একটা সংজ্ঞা লিখতে হয়। তারপরের প্যারায়, তারপরে বিতে, তারপরের প্যারায় তুমি ওই জিনিসটাকে এক্সপ্লেন করবা, তুমি কি বুঝো তুমি নিজের ভাষায় তোমাকে বলতে হবে, বুঝছো। চাইলে একটা এক্সাম্পল, আমি কি করতাম, একটা এক্সাম্পল দিতাম বা একটা এক্সপ্লেনেশন দিতাম, পারলে একটা ফিগারও দিয়ে দিতে পারো, ঠিক আছে। মানে স্যারের মন খুশি করা আর কি। এ আর বি তে কাজ হবে স্যারের মন খুশি করা, যাতে সি আর ডি তে স্যার ভালো মার্ক দিতে পারে। আচ্ছা, এখন আমরা পরে অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো, তোমাকে এখানে কি করছে, একটা ফিগার দিছে, দিয়ে বলছে যে চিত্রে 100 গ্রাম ভর এবং 1 মাইক্রোকুলম চার্জের একটি গোলক ভূমির উপর ডি বিন্দুতে অবস্থিত, বুঝছো। ডি বিন্দুতে কিন্তু অবস্থান করে আছে। এখন এখানে দেখো কি কি বলা আছে, এ বি ইকুয়াল টু এডি ইকুয়াল টু বিডি, মানে এ বি সমান সমান এডি, তার মানে কি বলা, তার মানে কিছুই না, তার মানে হলো দেখো সুন্দর কি জিনিসটা বলা আছে, এ বি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এডি, তার মানে এটাও 10, এটাও 10, এটাও 10, মানে এটাও 60, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা হলো কথা, আর কোনো কথা নেই। আর এসিবি, এসিবি দেখো, এসিবি কত, 90 ডিগ্রি, বুঝছো। এসিবি দেওয়া হলো 90 ডিগ্রি। এখন তোমাকে কি করতে হবে, সামগ্রিক বস্তুটিকে উলম্ব অবস্থায় রাখা আছে, বুঝছো, উলম্ব অবস্থায় রাখা আছে। এখন তোমাকে করতে হবে হলো এ ও বি বিন্দুতে কোন চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব
এ আর বি বিন্দুতে চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। এখন দেখো কি করবো, দেখো সি নাম্বার করা স্টার্ট করতেছি। দেখো সি বিন্দুতে এ বিন্দুর জন্য যে বিভব তৈরি হবে তাকে যদি আমি ভিএ বলি তাহলে কত হবে? দেখো ভাই আরেকটা জিনিস তোমারে বলে নি, তোমাদের হয়তো বলি নাই, সেটা হলো যে ভাইয়া কিন্তু সবসময় 1/4 পাই এপসাইলন নট এটার জায়গায় কে ইউজ করাতে বেশি কমফোর্টেবল, ঠিক আছে? কিন্তু তোমরা চাইলে 1/4 পাই এপসাইলন নট ইউজ করতে পারো, যেখানে এপসাইলন নট মানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম কোনো মাধ্যম বলা না থাকলে সবই 9 ঠিক আছে, ওইটা আর ই হয় না, তাহলে কিউ এ বাই আর, ঠিক আছে। আর এখন এখন কি করবো দেখো ভাইয়া, এখান থেকে ভি এর ভ্যালু বের করবো, তাহলে কত হবে? 9 × 10⁹ বলছিলাম, তাহলে কে ইন্টু মাইনাস, মাইনাস কেন বলো তো, বলো মাইনাস কেন? ওই যে এখানে দেখছো -2 × 10⁻⁶ কলম ইন্টু, আচ্ছা ইন্টু তার কিছু নাই ভাইয়া, এটা কেন লিখলাম ইন্টু, ঠিক আছে, কিউ এইটুখানি, আর নিচে আর কি 6 × 10⁻²। আচ্ছা এখন দেখো তো ভাইয়া, -3 × 10⁵ ভোল্ট লেখা যাবে? যাবে তো না? ভি ইকুয়াল টু -3 × 10⁵ ভোল্ট। এখন দেখো ভিসি ভিবি ভিবি বের করতে হবে, দেখো তাহলে কত হবে? 1/4 পাই, একই অঙ্ক দেখো, কোনো পার্থক্য নাই, তাহলে ভাইয়ের তো ক্যালকুলেশন করে দেওয়ার দরকার নাই, দরকার আছে? তাহলে হবে কত? -2/25 × 10⁻⁻⁰ একই অঙ্ক এরকম করার পরে আসবে এটা। আমার মনে হচ্ছে কিছু স্যারটার আছে না যে বলে যে এটা থেকে এটা করো, এটা থেকে ওইটা করলে এটা হয়ে যাবে। আমি তো এরকম এমন টিচার হইতে চাই না, কিন্তু এরকম তো এরকমই তো করতেছি, কেমন লাগতেছে দেখো। তাহলে একটু মনে রাখো যে ভিভি হলো -2.25 × 10⁻⁵ আর ভিএ হলো -3 × 10⁻⁵ ঠিক আছে ভাই, মুছে ফেললাম কিন্তু ভাই আর এখানে জায়গা সংকট চল, তাহলে মুছে ফেলতেছি। মুছে ফেলার পরে এখন কি করব দেখো, এখন দেখো এসিবি যে একটা সমকোণী ত্রিভুজ, এটাতে কোনো মানে আছে? এসিবি যে সমকোণী ত্রিভুজ, এটা এসিবি তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখন দেখো এখান থেকে তুমি একটা সুন্দর আমাকে একটা কথা বলে, এটা হলো 6, তাহলে এটা কত হবে? তোমরা পিথাগোরিয়ান ট্রায়াড পড়ো নাই না? আচ্ছা দেখো 10 হোল স্কয়ার = 6 স্কয়ার + 8 স্কয়ার, এত কিছু বোঝা লাগবে না, দেখো 6 স্কয়ার + k স্কয়ার, তাহলে কে স্কয়ার হলো কত? 64। 100 - 36 64, দেখো এটা না পারলে মায়ের হবে, মায়ের হবে। কে = 8, ঠিক আছে, কে সমান সমান কত আসতেছে? 8। এইবার কি করব দেখো, এইটাই কিন্তু আমি ইউজ করছি ইসের ক্ষেত্রে, দেখো বি এর ক্ষেত্রে যখন আমি যে যে ইউজটা করলাম, সি ব্যবহার করলাম, তখন তখন কিন্তু আমি ডি ব্যবহার করছি 8, ঠিক আছে। এইটা হলো এই কারণে, মনে করছিলাম যে তোমরা এমনি বুঝবা, তারপরে আমি একটু দেখাই দিলাম, ঠিক আছে, এইটা হলো তাহলে আমরা এখান থেকে কি করবো তারপরে, তারপরে সি বিন্দুতে বিভব দেখো, বলো ইলেকট্রিক পটেনশিয়াল কি স্কেলার রাশি না ই রাশি? ভেক্টর রাশি, স্কেলার রাশি, তাহলে কি করতে হবে? জাস্ট যোগ করে দিবা, তাহলে ভিএ প্লাস ভিসি, ভিএ প্লাস ভি প্লাস ভিবি, সরি তাহলে -3 × 10⁵ -2.25 × 10⁵, তাহলে কত আসবে? -5.25 × 10⁵। এই যে তোমাদের সি হয়ে গেল, ডান। হ্যাঁ খুশি হয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা পরেরটায় যাই, ডিতে যাই, ডি 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 ফর ডল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ডিতে গেলাম, এখন দেখো ডিতে কি বলছে, ডিতে বলছে ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা সেটা প্রমাণ করো। তাহলে আমাকে বলো ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা সেটা কিভাবে বোঝা যাবে? ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা, তাহলে হলো তার এফ বল বের করতে হবে, F1 আর F2 যে লব্ধি। দেখো একটা সুন্দর একটা জিনিস আছে, দেখো তোমাকে লব্ধি যদি এই দুটা চার্জ যদি আলাদা হইতো, অথবা এই দুইটার যদি মানে বাহু দুটো যদি মানে আলাদা ইসে থাকতো, তাইলে কি করতে, তাইলে কি একটা সমস্যা হইতো সেটা দেখো। সমস্যা হইতো হলো দেখো এরকম একটা অবস্থা ছিল না, তখন তোমার বলটা আসতো এরকম কিছু একটা বা এরকম কিছু একটা, তখন তোমার যে যে এই যে দেখো তোমার যে মানে এমজি যে যে বলটা আছে, এমজি বলটা ডাইরেক্ট এর নিচে থাকতো না, তখন তোমাকে কি করতে হতো? এর কম্পোনেন্ট নিতে হতো, বুঝছো? ভেক্টর কম্পোনেন্ট পড়ছো না?
এই কম্পোনেন্ট নিয়ে অঙ্কটা করতে হইতে পারতো। তাহলে আমাকে যদি প্রশ্ন করতে দিত তাহলে আমি কি করতাম, আমি কিন্তু এই দুটাকে আলাদা করে দিতাম, আলাদা করে দিলে কিন্তু খেলা জমে যেত, ঠিক আছে। তাহলে এইটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যদি আলাদা করা থাকে। আর যদি এটা থাকে তাহলে এটা হলো একেবারে বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক। এখান থেকে কি ফোর্স বের করবো। এখন দেখো একটা সুন্দর ইজি ইজি বিজি অঙ্ক দেখো, যেহেতু দুইটা ফোর্স একই জিনিস, ঠিক কিনা, তাহলে আমরা কি লিখতে পারি না, এফ নেট হবে হলো রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 × f cos 60, ঠিক কিনা বলো। তাহলে কত আসবে বলো, 2f স্কোয়ার প্লাস 2f cos 60, f cos 60 কত, cos 60 হলো হাফ, তাহলে f স্কোয়ার প্লাস f স্কোয়ার f স্কোয়ার তাহলে 3f স্কোয়ার, তাহলে কত হবে √3f। তাহলে f নেটের ভ্যালু হবে হলো √3f, ঠিক আছে। এখন আমি কি করব দেখো, f এর ভ্যালু কি আসতেছে, f এর ভ্যালু আসতেছে mg, ঠিক আছে। তাহলে mg থেকে এখানে কি দেওয়া আছে, 100 গ্রাম দেওয়া আছে, তাহলে f গ্র্যাভিটেশনাল আমি বের করতে পারবো, f গ্র্যাভিটেশনাল কত, 0.1 × 9.8, তাহলে কত আসে 0.98 নিউটন, ঠিক কিনা বলো। তাহলে 0.98 নিউটন ইকুয়াল টু লিখতে পারবা √3f, ঠিক কিনা। তাহলে এখান থেকে যেই ফোর্সটা লাগবে সেই ফোর্সটা তুমি বের করতে পারবা না, তুমি সেই ফোর্সটা বের করতে পারবা কিনা তাই বলো, পারবা তো। তারপরে এই ফোর্সটা বের করার পরে তুমি এখান থেকে এই এফটা বের করবা, যে কোনো একটা এফ বের করবা। এফটা কেমনে হবে, এফটা হবে হলো 9 × 10⁻9 into -2 × 10⁻6 into 10⁻6, কেন, কে q1 q2/r², r² কত 0.1 হোল স্কয়ার। তাহলে এটার ভ্যালু ভাইয়া তোমাদের জন্য মানে ইজি করে দিচ্ছি তোমাদের অঙ্কটা, তাহলে কত আসবে -1/10। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এখান থেকে এফ বের করবা, এফ ফোর্সটা বের করবা, ফোর্সটা বের করে দেখবা যে এই ফোর্সটা কি এটার থেকে বেশি না ছোট। আচ্ছা আমি করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা এটা তোমরা এমনিই পারবা, দেখো 0.98 রে √3 দিয়ে ভাগ করো, ভাগ করার পরে যে ফোর্সটা আসবে এই ফোর্সটার সাথে এই ফোর্সটারে মেজার করবে। দেখো এই ফোর্সটা, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই ফোর্সটা থাকা লাগবে এই জিনিসটাকে উঠানোর জন্য মিনিমাম। আর যদি এই ফোর্সটা যদি এইটার থেকে কম হয় তাহলে এটা উঠবে, এই ফোর্সটা যদি এটা থেকে কম হয় তাহলে এই জিনিসটা উঠবে, আর এই ফোর্সটা যদি এটা থেকে বেশি হয় তাহলে মানে সে প্রয়োজনের চেয়ে কম ফোর্স দিতে পারতেছে, তার মানে উঠবে না, বুঝছো। আশা করি পারবা, তোমরা তো মানে বুদ্ধিমান বুদ্ধিমান এক একটা কিউটি কিউটি বাচ্চা, তোমরা পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ভাইয়ারে ভাইয়ারে বেশি প্রেশার টেশার দিও না, এমনি পারবা তোমরা, সমস্যা নেই। আচ্ছা আমরা সি নাম্বারে যাচ্ছি, সি নাম্বারে যে দেখো C1 ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। কেমনে করবো ভাইয়া বলো, সি সমান সমান ε0 a/d, এটা কি মনে আছে, মানে মনে কি পড়তেছে, চেনা চেনা লাগে, আমার তো চেনা চেনা লাগতেছে জিনিসটা, আমি তো অনেক আগে পড়ছি, 2 বছর আগে পড়ছি। তাহলে দেখো CD/ε0 লেখা যাবে না, CD/ε0 যদি লেখা যায় তাইলে তুমি দেখো সবই কিন্তু তুমি জানো, 3 × 10⁻6, এই দেখো দেখছো এই যে এখানে, ঠিক আছে। আচ্ছা ইন্টু 10⁻4, আর নিচে কত ε0 এর ভ্যালু কত 8.85 × 10⁻12, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে হলো 33.898 মিটার স্কোয়ার। সুন্দর, ভাই অঙ্ক করে ফেলছে। তিনটি অবস্থান কিভাবে পরিবর্তন করলে বর্তনীতে সঞ্চিত সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যাবে, ঠিক আছে। এটা এখন বের করতে হবে। এখন দেখো ভাই এখান থেকে ভাই একটু জায়গা বড় করতেছি, কারণ যেহেতু জিনিসটাই, তাহলে ডি নাম্বারে আমরা স্টার্ট করি। এখন দেখো ভাই, এখন ভাইটা যদি তোমরা এটা বলো যে তোমরা এটা পারো না তাহলে কিন্তু ভাই হার্ট অ্যাটাক করবো, ঠিক আছে। দেখো এই দুটা কিসে আছে, প্যারালেলে আছে জিনিস, মানে ক্যাপাসিটর প্যারালেলে থাকলে আসলে কিসের মতো হয় বলতো, আসলে হয় হলো সিরিজের মতো, ইয়েস। তাহলে আসলে হয় হলো সিরিজের মতো, তাহলে এটা কত আসবে, 3 আর কত আছে বলতো। আচ্ছা দাঁড়াও ওয়েট, অঙ্কটা এমন ছিল না, ওয়েট। অঙ্কটা ছিল হলো তিনটার অবস্থান কিভাবে পরিবর্তন করলে বর্তনীতে সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে, ঠিক আছে। এখন আমাকে একটা সুন্দর জিনিস বলো, এত কিছু বুঝি না, সুন্দর একটা জিনিস বলো, সর্বোচ্চ শক্তি, শক্তির এনার্জি কি, ½ CV², ঠিক কিনা বলো। তাহলে সি কে সবচেয়ে বেশি রাখতে হবে, তাহলে আমাকে একটা জিনিস বলো, প্যারালেলে থাকলে, একটা জিনিস বলো, প্যারালেলে থাকলে কি হবে, যোগ হবে, যোগ হয়ে যাবে। দেখো যোগ হয়ে গেলে কি হচ্ছে, দেখো 7 আছে এখানে, দেখো একটা জিনিস চিন্তা করো, 1/7 আর এখানে আসতেছে 1/2, মানে যেভাবে আসে সেভাবে থাকলে আসে হলো 1/7 1/2, ঠিক কিনা।
আর দেখো তো এই 4 কে যদি 2 এর জায়গায় এখানে বসানো হয়, এখানে তো 3টা কম্বিনেশন পসিবল, তাহলে 2 কে যদি এখানে বসাই তাহলে কত হয় 5, তাহলে আসলে 1/5 প্লাস 1/4। একটু চিন্তা করে দেখো, ভাইয়ের সাথে একটু চিন্তা করো, দেখো ফিল করো। এটা একটা, আরেকটা হয় হলো এই 3 রে এখানে সরাও, 2 রে এখানে নিয়ে আসো, তাহলে 1/6 প্লাস 1/3। এখন আমারে বলো তো ভাই, এই 3টার মধ্যে তোমাকে কি করতে হয় 1/c ইকুইলিব্রিয়াম মানে কি উল্টাতে হয় না আবার। দেখবা তোমরা যখন অঙ্কটা মানে করবা, যখন দেখবা যে 1/5 প্লাস 1/4 এটার ভ্যালু সবচেয়ে কম আসে, তার মানে এর উল্টাটার ভ্যালু সবচেয়ে বেশি আসবে না। দেখো, সি এর ভ্যালু যদি সবচেয়ে কম হয় তাহলে 1/c এর ভ্যালু সবচেয়ে বেশি হবে না? তাহলে 1/c এর ভ্যালু যদি সবচেয়ে কম হয় তাহলে সি এর ভ্যালু সবচেয়ে বেশি হবে না? বুঝছো? তার মানে কি, তার মানে আমাদেরকে কি করতে হবে বলতো, আমাদের ক্যাপাসিটরটা কেমনে হবে বলতো, হবে হলো এই দেখো, এখানে আমরা কি করব, 3 রাখবো, এখানে রাখবো 2, এখানে রাখবো হলো 4, তারপরে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু হয়ে যাবে। বুঝছো? বুঝছো? তাহলে আমাদের কত আসছে দেখো, 1/c কিউব, আল্লাহ আকবার, 1/5 প্লাস 1/4, এই হলো অবস্থা। ঠিক আছে, তাহলে সি কিউ এর ভ্যালু কত আসবে? এখন দেখো ভাই, এগুলা এগুলা কিন্তু পিচ্ছি কালের অঙ্ক। 2.22। ঠিক আছে, সুন্দর। এই তো পেরে গেছো তোমরা, এই তো পেরে গেছো এখন তোমরা। একটা সমান্তরাল পাত ধারকের একটা সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল যদি 4 মিলিমিটার স্কোয়ার হয়, ঠিক আছে, আর পাতদ্বয় যদি বায়ুতে পরস্পর 0.5 মিটার ব্যবধানে অবস্থিত, প্রত্যেক পাত্রে সর্বকৃত চার্জের পরিমাণ হলো 9 × 10⁹। সুন্দর। ধারকটির ধারকত্ব নির্ণয় করো, কেমনে করবা? এই দেখো, ইজি পিজি ম্যাথ। দেখো, সি ইকাল টু এপসাইলন নট a/d। তোমরা কি করবা, তোমরা সুন্দর মতো অ্যাডমিশন টাইমে আমাদের সাথে জয়েন হয়ে যাবা। ঠিক আছে, আমাদের কিছু ফ্রি কোর্সও থাকবে, পেইড কোর্সও থাকবে। ঠিক আছে, তখন ঝাঁকানাকা অঙ্ক করাইতে পারবে। এখন তো আমার ভাই আর খালি মনে হচ্ছে এই অঙ্কটা করায়, এদের এই অঙ্কটা করায়, কিন্তু তোমাদের তো পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষা তো, তাই তাই এটা তোমাদের তো এখন ঝাঁকানাকা অঙ্ক করানো যাবে না। আমার খালি মনে হচ্ছে ওদের ঝাঁকানাকা অঙ্ক করায়। ঠিক আছে, কিন্তু তোমাদের তো এখন মানে বিগত বছরের বোর্ড কোশ্চেন ছাড়া আর তো কিছু করা মানে বুদ্ধিমানের কাজ এখন অন্য কিছু না করা। বুঝছো? এটা দেখো, সি ইকুয়াল টু এপসাইলন নট a/d, এইটা হলো প্যারাট। বুঝছো? বুঝছো না বুঝো না? বুঝছো তাই না? এই তো আমি জানি তোমরা বুঝছো, এপসাইলন নট a/d। ইজি অঙ্ক, ইজি বিজি অঙ্ক। এখন দেখো, ধারকটির বিভব পার্থক্য অর্ধেক করা হলে, এখন দেখো একটা সুন্দর জিনিস, দেখো দেখো, বিভব ধারক মধ্যকার বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয়, আমাকে একটা সুন্দর জিনিস বলো তো, যে ইউ ইকুয়াল টু কি হাফ সিবি স্কোয়ার না? তাহলে বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয় তাহলে বিভব পার্থক্যের স্কোয়ার কত হবে, 1/4 b² হবে না? তাহলে 1/4 যদি হয় তাহলে এটা তো বোঝাই যাচ্ছে ইজি বিজি অঙ্ক, তাহলে তো কত হবে 1/4 তে যাবে, শেষ। এটা কত ইজি অঙ্ক দেখাই তোমারে। ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, ঠিক কিনা? ইউ1 ইকুয়াল হাফ সিবি স্কোয়ার, ইউ2 কত হবে, হাফ সি p² এখন আমরা কি জানি v2 ইকুয়াল টু কত, হাফ v1। তাহলে কি কি হবে, u2/u1, এই দুইটারে ভাগ করে দাও, শেষ। ইজি 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 বিজি অঙ্ক। এইসব অঙ্ক দেখলে কিন্তু ছাড়া যাবে না, এইসব অঙ্ক কিন্তু টাইম বাঁচায়। বুঝছো? টু টু বাই ওয়ান, তাহলে কত হবে u2/u1, তাহলে v2² কত, তাহলে 1/4 v2²/v1², তাহলে 1/4, তাহলে u2 কত হবে, u2 ভ্যালু হবে 1/4 অফ u1। ঠিক আছে, বুঝছো? সুন্দর। বুঝছি 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 বুঝছো, আর ভালো লাগবে না, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আর এই যে একটা অঙ্ক আছে, তারপরে তো এমসিকিউ তো আমি বলছি ভাইয়া যে তোমরা নিজেরা নিজেরা করবে, ঠিক কিনা বলো? নিজেরা নিজেরা করলেই বেটার না? দেখো, বি বিন্দুতে প্রাবল্যের মান কত? এখন দেখো, এগুলা ইজি বিজি অঙ্ক। বলবা ভাই এসব অঙ্ক ভাই কেন করাচ্ছেন ভাই, এগুলো তো পারি। দেখো কি করবা, এ ও সি বিন্দুতে কিন্তু দুটো চার্জ দেয়া আছে, তাহলে কি করবা, এ আর সি বিন্দুতে তুমি ই বের করবে। এখন বলো, তোমার এখানে +1 কলম চার্জ রাখলে জিনিসটা অঙ্ক ইজি। অঙ্ক কেমনে করবা বলে দিচ্ছি, ই সমান সমান k3/r²। ঠিক আছে, এখন অঙ্কটা অ্যাপ্রোচটা কিভাবে করবো সেটা বলে দিচ্ছি। এই অঙ্ক তোমরা পারবা, আমি 100% শিওর। দেখো দেখো, এখানে +1 কলম চার্জ থাকলে -2 কলম চার্জ, তাহলে বলো তো টেস্ট চার্জ সবসময় নড়ে, তাহলে এখানে একটা +1 কলম চার্জ যদি রাখা হয় তাহলে কোন দিকে যাবে বলো তো, কোন দিকে যাবে? -2 ওরে টান দিয়া ধরবে না?
মানে ওকে ওর দিকে নিয়ে যেতে চাবে, তাহলে দেখো তাহলে এটা যাবে হলো এইদিকে, বুঝছো? আর এটা কোন দিকে যাবে? এটা এইদিকে টান দেবে, ঠিক কিনা বলো? না না, ওয়েট, প্লাস ওয়ান কি রিপালস করবে না, তাহলে কোন দিকে যাবে? এইদিকে যাবে, ঠিক কিনা বলো? তাহলে তুমি এখানে কি করবা? এ বিন্দু, মানে ই এ বের করবা, ঠিক আছে? ই এ বের করবা কিনা, ঠিক কিনা বলো? ই এ বের করবা, ঠিক আছে, বলে দিচ্ছি। আর এখানে কি করবা? ই সি বের করবা, এট পয়েন্ট বি ই সি বের করবা, তারপরে কি এই দুইটার রেজাল্টেন্ট বের করবা। পারবা না? ই ইকুয়াল টু ই এ স্কোয়ার প্লাস ই বি সি স্কোয়ার প্লাস টু। হে হে। বুঝছো কিনা বলো? বুঝছো? তারপরও যদি না বুঝো কমেন্ট বক্সে রেখে দিও, আমি তো ফেসবুকে প্রায় অ্যাক্টিভ থাকি, আমি দেখে দিব, ঠিক আছে? সঙ্গে সঙ্গে করে দিব, সমস্যা নেই। আমি চাচ্ছি যে তোমরা একটু ব্রেনস্টর্মিং করো। প্লাস টু ই এ ই সি কস 90, ঠিক আছে, সুন্দর। এখন বলো, কস 90 এর ভ্যালু কত? জিরো না? তাহলে এইটা কি জিরো হয়ে গেল না? ই স্কয়ার প্লাস ই স্কয়ার, শেষ। বি ও ডি বিন্দুতে বিভবের মান, এটাও কিন্তু পারা উচিত। দেখো কেমনি, তুমি বলো। বিভব কি স্কেলার রাশি না? এই অঙ্কটা একটু আগে করাইছি, দেখো একটু একটু আগে অঙ্কটা ভাই একটু আগে করাইছি। কি করবা? এই পয়েন্টে দুটোর বিভব বের করবা, দুটোর সাপেক্ষে বি এর বিভব বের করবা। ডি পয়েন্টে দুটোর সাপেক্ষে বিভব বের করবা, বুঝছো? বিভব সমান হবে না। এখন বলো, বিভব সমান হবে না কেন বলো তো? এই দেখো, এই সি থেকে দূরত্ব 2, আর এ থেকে দূরত্ব হলো 1.5। আবার এই ক্ষেত্রে কিন্তু এ থেকে দূরত্ব 2 আর সি থেকে দূরত্ব হলো 1.5, তার মানে কি দূরত্ব আলাদা। এটা যদি একটা স্কোয়ার হইতো তাহলে কিন্তু বিভব দুই পাশে সেম হতো, কিন্তু এখানে বিভব দুই পাশে সেম হবে না। তাহলে এটা কিভাবে করবা? এর জন্য সি তাই করবা, এই যে এই অঙ্কটা দাও, দেখো এই যে, so, এই অঙ্কটা দেখছো? এই অঙ্কে বিভবের একটা অঙ্ক করাইছিলাম না? এই যে তড়িৎ বিভব নির্ণয় করার একটা অঙ্ক করেছিলাম না? এই যে ডাইরেক্ট ডাইরেক্ট এখান থেকে এই পয়েন্টে, এই অঙ্ক যে পারবে সে অঙ্ক তো ইজিলি পারবে, বুঝছো না? এই অঙ্ক, এই পয়েন্টের জন্য সি পয়েন্টের জন্য, মানে এ পয়েন্টের জন্য সি তে বিভব বের করবা, বি পয়েন্টের জন্য সি তে বিভব বের করবা, ওইরকম। দেখো দাঁড়াও দেখাই, ঠিক আছে? বি পয়েন্টের জন্য এতে বিভব বের করবা, সি পয়েন্টের জন্য বিতে, সি এ পয়েন্টের জন্য বিতে বিভব করবো, সি পয়েন্টের জন্য বিতে বিভব করবো, বের করবা। আবার এই ক্ষেত্রে সেম প্রসেস অ্যাপ্লাই করবা, দুটো আলাদা হবে, এটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউর জন্য কি করবা ভাইয়া? এখন বলো এমসিকিউর জন্য কি করতে হবে বলো তো? এমসিকিউ এর জন্য ওই যে একই কথা, বইয়ের পিছনের এমসিকিউ গুলো মাস্ট করতে হবে। বই বইয়ের এমসিকিউ গুলো মাস্ট। টেস্ট পেপারের এমসিকিউ গুলো মাস্ট, বিগত বছরের টেস্ট পেপারের কোশ্চেন এমসিকিউ কোশ্চেন গুলো করতে হবে মাস্ট। তারপরে কি করতে হবে বলো তো? তারপরে করতে হবে হলো তোমাকে ক্যালকুলেশন গুলো একটু দেখতে হবে যে ঠিকঠাক করতে পারো কিনা। আবার অনেক কিছুতে কিন্তু টিপস এন্ড ট্রিক্স আছে, টিপস এন্ড ট্রিক্স আছে। এখন যেহেতু আজকে খুবই টাইম টাইম শর্ট, পরীক্ষা খুবই কাছে, এটা করা সম্ভব না। কিন্তু তোমরা যখন অ্যাডমিশন আমাদের সাথে অ্যাড হবা তখন আমরা টিপস এন্ড ট্রিক্স শিখাবো, ঠিক আছে? ওইখানে এমসিকিউর জন্য ইজিলি ইজিলি তোমরা এডিট করতে পারো। তাহলে আজকের মতো বাই বাই, নতুন কোন একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যালো কাছের মানুষজন, আবার চলে আসলাম তোমাদের নিয়ে। এখন হলো অধ্যায় 3 চলতরিৎ নিয়ে, ঠিক আছে? এখন চলতরিৎ নিয়ে তোমাদের প্রথমেই হলো যে সব, মানে ভাইয়া একই রকম করে সাজাইছি তোমাদের যাতে কনভিনিয়েন্স হয়। আচ্ছা দেখো, রোধ কি, রোধের তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে? তারপরে যান্ত্রিক যে তুল্যাঙ্ক গুলো আছে ওগুলো নিয়ে পড়তে হবে, ঠিক আছে? সংজ্ঞা, পরিচালক বল, ইএমএফ, রোধ, নষ্ট ভোল্ট, ঠিক আছে, লস 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 পটেনশিয়াল, এটা নিয়ে পড়তে হবে। পরে শান্টিং, শান্টিং কেন ব্যবহার করে বলতো? কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য না? তারপরে জুলের সূত্র, তারপরে কার্শফের প্রথম সূত্র, কার্শফের দ্বিতীয় সূত্র, মানে কেসিএল, কার্শফ কারেন্ট ল, কেভিএল কার্শফ ভোল্টেজ ল, এগুলো এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তারপরে হলো যে হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, পটেনশিওমিটার পোস্ট। আচ্ছা বলতো, এই সবগুলো কিন্তু আসলে একটাই জিনিস, সেটা হলো হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? এই তিনটাই কিন্তু, চারটাই কিন্তু একই জিনিস। কারণ যদি বলে তোমাকে যে মিটার ব্রিজ এক ধরনের হুইটস্টোন ব্রিজ, ব্যাখ্যা করো। পটেনশিওমিটার এক ধরনের হুইটস্টোন ব্রিজ, অথবা পোস্টোমিটার বক্স এক ধরনের হুইটস্টোন ব্রিজ, এটা ব্যাখ্যা করো, পারবা না? পারবা। আচ্ছা, অনুধাবনও একই রকম। অনুধাবনে বলতে পারে যে রোধের তাপমাত্রা গুণাঙ্ক চেঞ্জ হয় কি হয় না, এগুলা নিয়ে। তারপরে তারপরে বলতে তাপে তাপে যান্ত্রিক তুল্যাঙ্ক ব্যাখ্যা করো, ঠিক আছে? তড়িৎচালক বল কি, তড়িৎচালক বলের মানে, তো বুঝোই, প্রথমে একটা ডেফিনেশন থাকবে, তারপরে হালকা হালকা পাতলা এক্সপ্লেনেশন থাকতে পারে, ঠিক আছে? এগুলা পারবা।
তারপরে এখন 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 এখানে আমরা হলো মানে মেইনলি আমরা যে কাজটা নিয়ে করতেছিলাম সেটা হলো সিআরডি, মানে অঙ্ক অঙ্ক পার্টটা যেটা, সেটা নিয়ে আমরা ট্রাই করতেছিলাম যে তোমরা পারো কিনা। আচ্ছা দেখি, এখন প্রথমে আমাদের যে অঙ্কটা আছে সেটা কোনটা আছে বলো তো? সেটা আছে হলো আমাদের একটা একটা দিছে, আমাদের একটা সার্কিট দিছে, সার্কিট তো সলভিং পারো। এখন এ আর বি দু দু প্রান্তের বিভব নির্ণয় করতে হবে, কোনটা কোনটা কোন কোন পয়েন্টে এ আর বি। চিত্র 1 হতে, এটা কিন্তু মনে রাখবা, চিত্র 1 হতে তোমার এ আর বি পয়েন্টের মধ্যে দুটো বিভব নির্ণয় করতে হবে। এখন বলো কেমনে করবা, কোনো আইডিয়া আছে? এই দেখো আমি তোমাকে করে দিচ্ছি, দেখো। আচ্ছা দেখো, 10 অ্যাম্পিয়ার যাচ্ছে না এখানে, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে, দেখো তোমাকে কিন্তু কারেন্টের দেয়া আছে, তার মানে এটা কত, 5 ওহম বাদ দাও, এই পয়েন্টেও কি 10 অ্যাম্পিয়ার আছে না? এটা কি, এটা 3, 6, 9 মানে কত বলো তো? সব এইটা যোগ করে দাও, তাহলে কত হবে? 6, 7, 8, 9, 9 আর 9 18, তাহলে হলো এর মধ্যে একটা যাবে হলো 18 অ্যাম্পিয়ার দিয়ে, 18 ওহম দিয়ে, আরেকটা যাবে কত দিয়ে? 6 ওহম দিয়ে, ঠিক কিনা বলো? ঠিক। আর এটা কিন্তু 5 ওহম, 5 ওহম, ঠিক কিনা? তাইলে এখানে বলো তো, এখানে কারেন্ট কত যাবে বলো তো? এটা কারেন্ট দিয়েও করতে পারো, কারেন্ট কারেন্ট ডিভাইডিং যদি না চাও তাও হবে। দেখো একটা জিনিস আমাকে বলো, এই এইটারই কত হবে, 18 আর 6 কত হবে বলো তো? প্যারালেলে আছে, তার মানে কত, 1/6 প্লাস 1/18 কত হবে? 3/18, তাহলে 4/18 মানে কত, 18/4, ঠিক কিনা? মানে 4/18 আসে, 3/18, তাহলে কত, 4/18, 4/18 মানে কত, 9, 4.5, 4.5। তাইলে এই এই এইটা আসবে 4.5, তাহলে 5 প্লাস 5 প্লাস 4.5 মানে কত, 14.5 ওহম। এটা হলো তো তোমার টোটাল আর ই কিউ। আর ই কিউ যদি তাই হয় তাহলে আই কত, 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 অ্যাম্পিয়ার কত হবে, 145 ভোল্ট। ভি হবে হলো 14.5 ইন্টু 10, 145 ভোল্ট, এটাই। আচ্ছা বলো, I1 এর মান এক বেশি হবে না I2 এর মান বেশি হবে, বলো এটা কেমনে করবে? এটা সুন্দর কার্শবের একদম একেবারে ডিরেক্ট কার্শব হলো, কার্শবের তাহলে দুটাই নাও, তুমি হলো কার্শবের দুইটা হলো লুপ নাও। এখন দেখো এ যে পয়েন্টটা আছে, এ পয়েন্টটা দেখো, এখানে আমি আমার ইসের জন্য এখানে এ আর বি পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে? দেখো দেখে নাও, তাহলে এ পয়েন্টে তোমার কার্শফের কেসিএল, কার্শফস কারেন্ট ল, দেখো তো এখানে একটা সুন্দর জিনিস কি বলা যায়, I ইকুয়াল টু I1 প্লাস I2, ঠিক কিনা বলো? তাহলে হলো I মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0, 1, ঠিক কিনা বলো? আচ্ছা পরে দেখো তো এ বি সি ডি এ, আচ্ছা আমার তো এখানে নামকরণ করা উচিত ছিল, ছি ছি ছি, কি কি করলাম এটা, দেখো এ বি সি ডি এ, আমরা কিন্তু এই 2 নম্বর চিত্র নিয়ে কাজ করতেছি। দেখো এ বি সি ডি এ তে কি করলাম, এ বি সি ডি এ তে আমরা কার্শফের সেকেন্ড ল মানে কেভিএল, কার্শফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো এটা আসে কিনা, 5i প্লাস 3i2 মাইনাস 12 প্লাস 4i3, ঠিক কিনা বলো? এখন এখান থেকে কি সুন্দর মতো কি লিখবো, 5i প্লাস 7i2 12, কেন বলো তো? দেখো তো সুন্দর মতো এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, আচ্ছা এখানে একটা ছোটখাটো ভুল হয়েছে, সেটা হলো ভাইয়া এখানে I2 লিখছে, এটা I3 লিখছে, এটা I2 হবে, ঠিক আছে? তাহলে এটা হলো 12। আচ্ছা দেখো 3 নাম্বার, এবার এবার দেখো এ বি সি এফ এ, বুঝছো? এই লুপে আমরা এখন লুপে ঘুরাবো, কারেন্টটারে ঘুরাবো, ঘুরাইলে কি হবে দেখো তো, তাহলে তাহলে দেখো তো এই কারেন্টটা এটা আসে না, 5i প্লাস 3i2 মাইনাস 12 প্লাস 4i3, ঠিক কিনা বলো? ঠিক, ঠিক তো হবেই, ঠিক হবে ভাইয়া, বলো। ভাইয়া ভাইয়া লিখছি, তোমরা তো বিশ্বাস করতে হবে তাই না? এখন দেখো তাহলে এটা কি, এটাতে কি আসে বলো তো, 5i প্লাস 3i1 ইকুয়াল 8, এটা আসে 2 তে, 3 তে। তাহলে দেখো তো সুন্দর মতো, এখন দেখো ভাই, এখন যদি বলো যে এটা পারো না, তাহলে তো সমস্যাই। দেখো এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 2 নাম্বার, আর এইটা হলো তোমার 3 নাম্বার ইকুয়েশন। এখন এই তিনটে ইকুয়েশন সলভ করলে কি কি আসে তাই দেখো, সলভ করলে আসলে আই হলো 1.296,
সুন্দর মতো অ্যাম্পিয়ার চলে আসলো। I2 আসবে কত বলো তো? 0.507 অ্যাম্পিয়ার। আর I3 কত আসবে বলো? I3 আসবে হলো 0.7, অ্যারাউন্ড 0.7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাইলে এখন দেখো আমাদের 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 প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্ন ছিল দেখো তো, যে I2 এর মান I1 এর থেকে বেশি হবে কিনা। দেখো I2 এর মান কি I1 এর থেকে বেশি হয়েছে? এটা I1, এখানে I, তাহলে এখান থেকে I1 এর ভ্যালু আমি পারবো। এখন দেখো যেহেতু I2 গ্রেটার দেন I1, I2 এটা I1, তাহলে I2 যেহেতু গ্রেটার দেন I1, তাই না? I2 যেহেতু গ্রেটার দেন I1, তাহলে I2 প্রবাহটা বেশি হবে, এটি শেষটা। এখন আমরা পরের অঙ্কে যাচ্ছি। এই ম্যাথটায় যাওয়ার পরে আমরা কি করব দেখো, এই ম্যাথটায় যাওয়ার পরে হলো, এটা কিন্তু একটা ইজি বিজি অঙ্ক। ইজি বিজি অঙ্ক কেন বললাম? প্রথম ক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ, এইগুলা তো পিচ্চি কালের ম্যাথ। দেখো এই যে এখানে, এখন দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু বি আর সি এর মধ্যে কোনো তার নাই। তার যদি না থাকে তাহলে 10 আর 20 বলো, এগুলো তো মুখে মুখে পারার কথা। তাহলে 1/10 প্লাস 1/20, তার মানে কত? 2/20। তাহলে 2/20 রে ইনভার্স করলে তাহলে আর আর প্যারালাল 1 আসবে। আর প্যারালাল 1 কত আসবে? 2/20 3/20, তার মানে কত আসবে? 20/3 ওহম। এর সাথে 30 ওহমটারে কি করবা? কি করবা ভাইজান বলে দেন, কি করবেন? ওইটা দিবেন হলো যোগ। তাহলে 20/30, 20/3 প্লাস 30 ওহম, এটা হলো তোমার বর্তনীর তুল্য রোধ। ঠিক কিনা বলো? কোনো কোনো ইয়ে আছে? কোন টেনশন আছে কোনো? বুঝছো? এটা 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 হলো প্রশ্ন। তাইলে হলো যে দেখো আর ওয়ান ছিল 10 ওহম, তাহলে আমি এটা কেমনে করলাম এটা বুঝছো তো? হ্যালো, হ্যালো, আচ্ছা 1 মিনিট ওয়েট। আচ্ছা তাইলে হলো, আচ্ছা সরি ভাইরা, একটা ফোন কল আসলে এই কারণে আমি এক্সট্রিমলি সরি, তোমাদের তো টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। দেখো এখন তাহলে এখানে কি আসছে দেখো তো, তাহলে 20/3 প্লাস 30 ওহম, ঠিক কিনা? হ্যাঁ রে, আমার তো মানে একটু চলে গেল আর কি, কনসেন্ট্রেশনই চলে গেল। দাঁড়া একটা মিনিট ওয়েট করো, একটা minute। তাইলে এখন এখান থেকে কি করবো বলো তো? তাহলে প্রথম ক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ, এটা হলো সি। আর ডি তে কি হবে দেখো, ডি তে কোন ক্ষেত্রে অ্যামমিটারের পার্ট বেশি হবে বলো তো? অ্যামমিটারের পার্ট কোন ক্ষেত্রে বেশি হবে? দেখো এখানে 3 ভোল্ট 2 ভোল্ট, তাহলে 5 ভোল্ট লেখা যাবে না? 5 ভোল্ট আর 5 ভোল্ট, তাই না? তাহলে ই এর ক্ষেত্রে কি হয় বলো তো? দুইটা 5 ভোল্ট যদি সিরিজে প্যারালেলে থাকে তাহলে কি 5 ভোল্টই দেয় না? 5 ভোল্টই তো হবে, ইয়েস। তাহলে এখন যদি 5 ভোল্টই হয় তাহলে 3 আর 2 5, 3 আর 2 5, তাহলে এটা 5 ভোল্টই আছে। তাহলে তুমি এখান থেকে খুব সুন্দর মতো একে 5 ভোল্টের ব্যাটারি লিখতে পারবা। লিখতে পারলে দেখো এখন এখানে এই জিনিসটা দেখো, 10 ওহম আছে, 20 ওহম আছে, এটা কত 30 ওহম আছে কিনা? আছে না? হ্যাঁ,
এখন দেখো এখানে কিন্তু একটা চার্জ আছে, কত আছে এটা? 5 ওহম। এখন তুমি কি করবা? কাজটা দেখো, কাজটা হইলো যে আগে আগে ভাইয়ার কাজ, ভাইয়া আগে কাজটা করে নিই। দেখো এখন দেখো তুমি কি করবা। 10 আর 20 তো তুমি সুন্দর মতো লিখতে পারো, দাঁড়া আমি তো ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিই। 10 ইনভার্স প্লাস 20 ইনভার্স, 20/3, তাহলে ইনভার্স, তাহলে হবে হলো 6.667। তাহলে এটাকে আমরা এই দুটাকে একটা দিয়ে রিপ্লেস করি, কত হবে? 6.667। ভাইয়া কিন্তু এই যে এইভাবে লিখি, ঠিক আছে? তোমরা চাইলে অন্যভাবে মানে রো- রোধকে লিখতে পারো, আমি রোধকে সবসময় এইভাবে লিখতাম, মানে লাইনের মাঝখানে লিখে লিখে রাখতাম। এইটার কত বলো তো? 5 ওহম, ঠিক কিনা বলো? ঠিক না? 5 ওহম কিন্তু, তাই না? এখন দেখো, তাইলে দেখো তো এর নিচে কি 5 ভোল্টই হবে না? দেখো এটা এটা বুঝার জিনিস। দেখো 2 ভোল্ট 3 ভোল্ট অ্যাড হয়ে 5 ভোল্ট, 2 ভোল্ট 3 ভোল্ট অ্যাড হয়ে 5 ভোল্ট, এই দুইটা যদি 5 ভোল্টই দেয় তাহলে প্যারালাল দুইটা একই দিলে তো একই হবে না? 5 ভোল্টই হবে, শেষ। এখন দেখো, এখন দেখো কি করবা। এই যে এই অবস্থায় আছে, ঠিক আছে? এখন তুমি কি করবা? এখন তুমি কি করবে বলো তো? এখন তুমি আই বের করবা। আই বের করবা কেন? গ্যালভানোমিটারে তো তুমি এটা বাদ, তাহলে প্রথমে আগে আই বের করবা। আই আই কেমনে বের করবা? দেখো, আই আই নেট হবে হলো 5 দেখো তোমরা নিজেরাই পারবা, 6.667 প্লাস এই দুটা প্যারালাল আছে, তার মানে হলো 30 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ইনভার্স 1, তাহলে কত হবে? প্লাস 30 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1, এটা হলো কত? তাহলে 0.456, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, এখন বলো তো কারেন্ট ডিভাইডিং রুল পড়ছো? কারেন্ট ডিভাইডিং রুলে কি লেখে? তাহলে কারেন্ট ডিভাইডিং রুল অনুযায়ী 5/30 প্লাস 5 ইন্টু 0.4565, ঠিক আছে? তাহলে কত হবে? 5/35 ইন্টু 0.456, 0.0652, তাহলে 0.0652, ঠিক কিনা বলো? তাহলে এইটা প্রথমে, এটা হলো দ্বিতীয় কেসে, আমি ভাইয়া দ্বিতীয় কেসে তোমার আই এর ভ্যালুটা বের করে দিলাম। প্রথম কেসে আই এর ভ্যালুটা তুমি বের করো, ইজি আছে। তারপরে দেখবা যে কোনটা বেশি কোনটা ছোট, ঠিক আছে? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা কি ছিল? পরের অঙ্কটা ছিল হলো একটা হিটার, 200 ভোল্ট 1000 ওয়াট। এই হিটারটাকে তুমি কি করবে বলো তো? আমার হিটারের অঙ্ক কেন জানি ভালো লাগতো না, বুঝছো? হিটারের অঙ্কে কোনো মানে চিন্তা চিন্তা ভাবনা করার কিছু নাই। দেখো, তাপমাত্রা বৃদ্ধি করতে পারে 20 থেকে 95 ওয়াট। হিটারের বৈদ্যুতিক রোধ কত বলো? বৈদ্যুতিক রোধে একটা জিনিস সবসময় মনে রাখবো, বৈদ্যুতিক রোধে খালি এই দুটা ছাড়া আর কিছু লাগে না। তাহলে পি ইকুয়াল টু কি হবে আমরা জানি না, পি ইকুয়াল টু ভি স্কয়ার। তুমি বলতে পারো ভাই আই কেন নিব না? কারণ আই, আই দেখো এই যে দুটা জিনিস কিন্তু তুমি আজকে যে কি করবা, বাসার যত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আছে সবগুলোতে হাত দিয়া দেখবা, সব জায়গায় ওয়াট আর ভি এই দুটা লেখাই থাকে। তাহলে এই দুটা থেকে আমরা কি আর বের করতে পারবো না? তাহলে ভি স্কয়ার বাই আসো আসুন ভি স্কয়ার বাই পি, তাহলে কত হবে? 200 হোল স্কয়ার বাই 1000। তারা একটু ক্যালকুলেশনটা করে নিই। 1000 আসে আসে হলো এটা তোমার 40, রেজিস্ট্যান্স হবে হলো 40 ওহম, ঠিক কিনা বলো? আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো, 15 মিনিটে 2.5 ডিগ্রি পানি তাপমাত্রা এত থেকে এত বৃদ্ধি করবে। তাহলে গণিত বিশ্লেষণ হিটারটির দক্ষতা দেখো। দেখো একটা সুন্দর জিনিস এখানে দেখো, তাহলে তুমি এখান থেকে একটা কি কাজ করতে পারো বলো তো? এখান থেকে প্রথমে তুমি হলো এইটার জন্য কতটুকু ওয়ার্ক ডান করছে সেটা বের করো। ডাব্লিউ নেট কত হবে বলো তো? কেজি কত বলো আমার সাথে বলো? এত কেজি, তাই না? জুল কত? আমরা এখান থেকে কি ফর্মুলা বেস করতেছি? এম এস ডেল থেটা, ঠিক কিনা বলো? তাহলে এম স্পেসিফিক হিট হলো 42 ইন্টু ডেল থেটা কত বলো তো? 20, 95 থেকে 20 বাদ দাও, কত? 75। সিএস, তার ঠিক বলছো। তাহলে কত হবে? 809550, ঠিক কিনা বলো জুল? এখন বলো এটা কত মিনিটে? 15 মিনিটে। তাহলে তোমার পি পি প্রাইম কত বলো তো? সরি ভাইয়া, পি প্রাইম কত হবে বলো? আচ্ছা নিচেই তো ছিল, নিচে নিচে চলে যায়, দেখো পি প্রাইম কত হবে বলো তো? 809550 বাই, বলো 15 মিনিট রাখলে হবে? না, সেকেন্ডে রাখতে হবে, তাই না? কেন বলো তো? ওয়াট কি জুল পার সেকেন্ড না? একই ইউনিটে নিতে হবে। 809 809 550, 809 550 বাই 60 × 50, এটা আসে হলো 899.5, 899.5 ওয়াট। এখন বলো
ছিল এত, দিছে এত, তার মানে কত, এফিসিয়েন্সি কত, এটা সমান সমান কত, 899.5 বাই 1000 ইন্টু 100, তাহলে কত হবে দেখো তো, 10, 89.95% এফিসিয়েন্ট। দেখো অনেক এফিসিয়েন্ট, অনেক এফিসিয়েন্ট। এত এফিসিয়েন্সি তো পাওয়া যায় না সচরাচর। আমরা যে ইঞ্জিন ব্যবহার করি, গাড়ির ইঞ্জিন, সেটা 20 থেকে 25% এফিসিয়েন্ট, অনেক বেশি এফিসিয়েন্ট এটা। আচ্ছা দেখো, এখন কি আছে, সি, ডিসি বাহুতে কত মানের রোধ করলে বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা থাকবে, এই যে দেখো এইসব পিচ্ছি কালার অঙ্ক, দেখো এটা একটু বড় করতে হবে, বুঝতে পারবে, নাহলে তো তোমরা মনে হয় দেখতে পারবে না। তাহলে দেখো তো, ডিসি বাহুতে কত রোধ যোগ করলে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এটা। আরে দাঁড়াও, কোনে কোনে কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু বড় করে নিই। ডিসি বাহুতে কত রোধ যোগ করলে তোমার, আচ্ছা এখানে পি কত তাই বলো, পি হলো 8 ওহম। আচ্ছা, আমার মতো যারা কানা মানুষ, চোখে দেখতে দেখতে পাও না, তারা একটু আমি লেখা দিচ্ছি, এটা দেখে না। পি কিউ আর, পি আর আছে, কিউ এর ভ্যালু কত বলো তো, কিউ এর ভ্যালু দেওয়া আছে 2400, এস এর ভ্যালু কত সেটা চাইছি। তাহলে বলো কেমন করতে হবে বলো তো। এখন দেখো, অনেকে বলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, ঠিক আছে। অনেকে বলে ভাই এটা তো মনে থাকে না, কোনটা পি ধরবো কোনটা কিউ ধরবো। আমি বলি ভাই দেখো, পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস লিখলেও হয়, পি বাই আর কিউ বাই এস, পি বাই কিউ আর বাই এস, তুমি যেইভাবেই ধরো জিনিসটা একই আসবে। কারণ কি বলতো, পি বাই আর কিউ বাই এস, পি বাই আর কিউ বাই এস একই রকম করতে হবে। দেখো আবার দেখো, এটা একটা শর্টকাট ট্রিক। সাপোজ যদি মনে থাকে আর বাই এস পি বাই কিউ লিখলে হবে, দেখো আর বাই এস পি বাই কিউ, দেখো আর এস, এই পাশ থেকে একটা নিবা, ওর পাশাপাশি ওই পাশে যেটা আছে সেটা নিবা, ওই পাশ থেকে একটা নিবা, ওর পাশাপাশি যেটা আছে সেটা নিবা। দেখো এখন বলো ভাইয়া, আমি এটা দিয়ে শুরু করলাম, তাহলে এস এর ওই পাশে যদি আছে তাহলে এস বাই কিউ, তাহলে ইকুয়াল টু কি আর বাই পি, ঠিক কিনা। এস বাই কিউ এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে না পি বাই আর কিউ বাই এস, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু তোমার খাতা তুমি কই যাবে, এইচএসসির খাতা, ঠিক আছে, এইচএসসির খাতা কই যাবে, কোন স্যারের কাছে যাবে, সে আদৌ এটা বুঝবে কিনা, সেই কারণে আমরা ই রাখি যে পি বাই কিউ আর বাই এস, এটা হলো কনভেনশন, ঠিক আছে। পি বাই কিউ, এটা আর না আর বাই এস, এটা হলো কনভেনশন, ঠিক আছে। তাহলে পি বাই কিউ আর বাই, আর কত ছিল, 22 ছিল, আমি নিজের হাতে লেখা বুঝতেছি না। ওমর খোদা, কত ছিল এটা, আর ছিল 32, কেমনে কি 32, ঠিক আছে আর বাই এস। এখন বলো ভাই, কিন্তু এটা না দেখে বলে দিতে পারবো কিভাবে, 4 × 32, 4 গুণ, তাহলে নিচেরটা কত, 4 গুণই হইতে হবে, ঠিক কিনা বলো। 24 × 4 কত, 96, শেষ। এটা হলো তোমার সি এর অ্যান্সার। গ্যালভানিক নিষ্পন্দ অবস্থায় এবিসি ও এডিসি অবস্থায় প্রবণতা অনুপাত, নিষ্পন্দ অবস্থায় মানে কি বলতো, গ্যালভানোমিটার নিষ্পন্দ মানে কি বলতো, গ্যালভানোমিটার নিষ্পন্দ অবস্থায় মানে গ্যালভানোমিটার কোনো কারেন্ট যাচ্ছে না, শেষ। তার মানে কি, তার মানে কি এই এই 96 এইটা এখানে আছে। এখন রোধের অনুপাত একই হবে কিনা, এবিসি এবং এডিসি অংশের রোধের অনুপাত একই হবে, কারণ কি হয় কি হবে না, দেখো কেন, এই জিনিসটা একটু দেখো, তাহলে এই জিনিসটা থাকলো না, দেখো কি করবা, 32, দেখো সুন্দর মতো চিন্তা করে দেখো, শান্ট তো নাই, মানে শান্ট নাই মানে কিন্তু বুঝতেছে, মানে শান্ট না সরি, গ্যালভানোমিটার কিন্তু কারেন্ট না যাওয়া মানে কিন্তু জিনিসটা অ্যাজ ইফ জিনিসটা নাই, ঠিক কিনা বলো। তাহলে 96 উপরে কত, 8, আর এটা কত 24, ঠিক কিনা, ঠিক। আচ্ছা এরকম একটা আছে, ঠিক আছে। এইবার আমরা এটাকে কিন্তু টাইনা নিয়ে এখানে এসে লাগাই দিলাম 12 ভোল্ট। এখন দেখো তুমি কারেন্ট বের করবা, কারেন্ট বের করার পরে দুইটাতে আই বের করবা, আই বের করবা। এখন দেখো কেন সমান হবে না, দেখো এখানে আই কত যাবে এটা বের করতে পারবা না, উপরে কত, তাহলে এটাকে একই রকম কারেন্ট কি লেখা যাবে কিনা বলো, মানে একই মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাবে লেখা যাবে কিনা। 8 + 24 কত হয় বলো, 30, 32, নিচে কত হবে, 9 পর 10, 11, 12, 128, ঠিক কিনা, 4 গুণ। এখন দেখো তোমার এই সুন্দর একটা জিনিস দেখো, এই I1 কত হবে বলো তো, আচ্ছা আইটা কত হবে বলতো, আই কত হবে, 12/32 ইনভার্স প্লাস 128 ইনভার্স হোল ইনভার্স, ঠিক কিনা বলো।
কত আসবে এটা? জিরো পয়েন্ট ফোর সিক্স এইট সেভেন ফাইভ 0.4687 এই হলো কথা। এখন দেখো তাহলে I1 কত হবে বলো তো? I1 128/128 প্লাস 32 ইন্টু 0.46875 কত হবে? 128/128 প্লাস 32 ইন্টু 0.46875 এটা আসে হলো 0.375। কারণ আমাকে সুন্দর একটা কথা বলো, পরেরটা কথা হবে সিমিলারলি, পরেরটা করলে দেখা যাবে I2 আসবে কত দেখো, 32/128 ইন্টু 0.46875 আসলে 0.11718। এখন দেখো I1/I2 কত? দেখো 4 আসে। আবার R1/R2 কত আসে দেখো তো? R1 কি বলতো? R1 হলো এই ব্রাঞ্চেরটা। আর R2 কত আসে দেখো তো? এটা আসবে হলো 1/4। কেন 1/4 আসবে বলতো? ওই যে V ইকুয়াল টু IR, I যদি কমে আর বাড়তে হবে V, কারণ কারণ দুইটা দুইটা দেখো, দুই পাশের কি ভোল্টেজ ডিফারেন্স সেম না, তাইলে এটা ওরকম হবে। এই কারণে I1/I2 যদি 4 হয়, R1/R2 হবে হলো 1/4। বুঝছো? তাহলে সুন্দর এই অঙ্কটা গেল। আচ্ছা এমসিকিউর ক্ষেত্রে কি হবে? এমসিকিউর ক্ষেত্রে যে একই কথা, আগে যেটা বলছি সেটাই কন্টিনিউ হবে। এখানে ছোটখাটো সার্কিট দিতে পারে। এমসিকিউর ক্ষেত্রে মনে করো সাপোজ যে আরেকটা অঙ্ক প্রায় প্রায় আসে, এই অঙ্কটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। এই যে এখান থেকে অ্যাড করে, এখান থেকে অ্যাড করে, পরে আবার এই যে, পরে আবার এই যে এখান থেকে অ্যাড করে, পরে আবার এই যে এখান থেকে অ্যাড করে এখানে দেয়, এখান থেকে এরকম এরকম করে অ্যাড দেয়, তারপরে এরকম দেখো বইয়ের মধ্যে আছে। এইরকম রেসিস্টেন্সের অঙ্ক টঙ্ক ছোটখাটো অঙ্ক টঙ্ক দিতে পারে এমসিকিউ। ঠিক আছে? তো আশা করি এমসিকিউ মানে স্পেশাল কারেন্ট ইলেকট্রিসিটি এসিকেসি তোমরা পারবা। ঠিক আছে? আচ্ছা তাহলে রাখলাম। কাছের বন্ধুরা আবার চলে আসলাম। আজকে মানে আজকে মানে স্পেশালি এখন আমরা হলো ফিজিক্যাল অপটিক্স নিয়ে কাজ করব। ফিজিক্যাল অপটিক্স নিয়ে কাজ করতে হলে তোমাকে আগে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ অপটিক্স। ঠিক আছে? অপটিক্স কি বলো, আমাকে বলো অপটিক্স কি? এখন প্রশ্ন হলো যে অপটিক্স এর ক্ষেত্রে প্রথমে তোমাকে কি কি জিনিস পড়তে হবে, দেখো কি কি টপিক আছে দেখো। সেটা হলো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ দিয়ে কিছু জিনিসপত্র আছে প্রথম দিকে, বইয়ের প্রথম দিকে দেখছো। তারপরে ব্যতিচার, ইয়ং এর দ্বিচির, অপ অপবর্তন, সমবর্তন। ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে তোমরা যেহেতু পরীক্ষা একদমই একদমই কাছে আসছে, তোমাদের এগুলো সবই মানে স্পেশালি টপিক ওয়াইজ পারার কথা। এখন আমাদের যে কাজটা থাকবে মেইনলি, কাজটা থাকবে হলো যে ডিফ্রাকশন, ইয়াং, ডাবল স্লিট, ডিফ্রাকশন। ঠিক আছে? তারপরে হলো যে অপবর্তন, যে পার্ট গুলো আছে এই পার্ট গুলোতে কিছু অঙ্ক আছে। ঠিক আছে? অঙ্ক আছে, হালকা পাতলা থিওরি টিওরি ডিসকাস করবো আমরা। ঠিক আছে? এখন দেখি আমরা স্টার্ট করি। এখন দেখো এখানে দেখো অঙ্কটা, এটা হলো রাজশাহী বোর্ড 2019-এ। আমি হলো যে লাস্ট বার থেকে তো মানে কোশ্চেনের সাল লেখা ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো যে সাল লেখা থাকলে আগে বেটার হবে। এই কারণে এখন দেখো বাইট স্যাবার্টের সূত্র, এটা হলো তড়িৎচুম্বকীয় ফ্লাস্কের, এটা তোমাদের চ্যাপ্টারের সিলেবাসে মোস্ট প্রবাবলি নাই, তাহলে এই দুটো লাগবে না। ঠিক আছে? চুম্বকীয় ফ্লাস্ক একটি স্কেলার রাশি, এটা আসতে পারে। এখন দেখো তোমাকে আমি বললাম যে এবিসি একটা স্কেলার রাশি ব্যাখ্যা করো, তার মানে কি? তুমি হয়তো জিনিসটার নামও শোনো নাই, কিন্তু বলা আছে স্কেলার রাশি, তার মানে তোমাকে কিভাবে বলতে হবে? বলতে হবে হলো যে এটা মানে সাপোজ হইতেই পারে যে কোন একটা জিনিসের নাম দেওয়া আছে, যে জিনিসটার ইউনিট সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই, কিন্তু বলা আছে স্কেলার রাশি। তখন কি লিখবা, কিভাবে লিখে আসবে? ফাঁকা তো আর রেখে আসা যাবে না। বলতে হবে যে এটা স্কেলার রাশি মানে কি, এটার মান দরকার হয়, ডিরেকশন দরকার হয় না। এইটাই তুমি একটু গুছাই 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 লিখে যাবে, বুঝছো? এই কাজটা করবো তোমরা। এখন বলো, উদ্দীপকে ব্যবহৃত স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে হবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা আমি আগেই বলে নিই, তোমাদের হলো স্ট্যাটিক, কারেন্ট আর থার্মোর মতো, থার্মো এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তিনটা থেকে তিনটা কোশ্চেন আসবেই আসবে। আর আজকে আজকে আমরা মানে স্পেশালি আজকে যে চারটা চ্যাপ্টার পড়াবো, ওইখান থেকে তুমি তিনটা ক্রেডিট পাইতে পারো। একটা একটা চ্যাপ্টার স্কিপ দিতেও পারে,
বলা যায় না। সুতরাং কিন্তু তার মধ্যে আবার ফিজিক্যাল অপটিক্স খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অপটিক্স থেকে আসবেই আসবে, ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে। তাহলে এখন দেখো আমাদের কোশ্চেন কি ছিল? আমাদের কোশ্চেনটা কি ছিল বলো তো? কোশ্চেন ছিল রাজশাহী বোর্ড 19-এর কোশ্চেন ছিল। সেটা হলো যে চারটি উজ্জ্বল ডোরা ডোরা স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব, চারটি উজ্জ্বল ডোরা দেওয়া আছে দেখো। তাহলে হলো দেখো, চারটি উজ্জ্বল ডোরা না, চারটি উজ্জ্বল ডোরার ডোরার মধ্যে পার্থক্য কয়টা? দুইটি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান কিন্তু একটা, তাহলে চারটি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান কত? n-1, তার মানে হলো তিনটা। তার মানে হলো 3 বেটা সমান সমান কত? 5 মিলিমিটার। ঠিক কিনা বলো? তাহলে বিটা কে কত লেখা যাবে? 5/3 ইন্টু 10⁻³ মিটার। ঠিক কিনা বলো? ঠিক। এখন আমরা পরের পার্টে যাচ্ছি। এখন দেখো বিটা সমান সমান কত? ল্যামডা ডি বাই এ সমান সমান বিটা। বিটা কত? 5/3 ইন্টু 10⁻³ মিটার। ঠিক কিনা? এখন এ সমান সমান কত? এ সমান সমান ল্যামডা ডি বাই বি। ঠিক কিনা বলো? এ সমান সমান ল্যামডা ডি বাই বি। ল্যামডা ভ্যালু কত? 5.46 ইন্টু 10⁻⁷ ইন্টু 1। এখন এটা বললাম ভাই, এটা কোত্থেকে আসলো? কোন আসমান থেকে আসলো? এই দেখো ভাই, দেখছো ভাই, কিছু আসমান থেকে কিছু নিয়ে আসে না। এই দেখো ডি এর ভ্যালু কত? ডি হলো স্লিট গুলো হতে ডিস্টেন্স। এই যে দেখো, এই যে মনে আছে এটার ভ্যালু যে ডি ছিল, এই দুটার ভ্যালু যে এটার ভ্যালু যে বিটা ছিল, তারপরে এখান থেকে যে যেটা যায় সেটা হলো ল্যামডা ছিল, মনে আছে? ওইটাই করছে, ঠিক আছে? এটা ডি না, সরি, এটা ছিল এ। ভুল হয়ে গেছে, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আর এইটা ছিল ল্যামডা, এটা ছিল বিটা। এই দেখো সুন্দর মতো ডি এর ভ্যালু বসাই দিলাম 1.67 ইন্টু 10⁻³ এই অঙ্ক। এখান থেকে তোমরা আজকে আমরা যেটা করালাম, এখান থেকে যদি তোমরা 80% ক্রিয়েটিভে কমন না পাও, ঠিক আছে, ফিজিক্স সেকেন্ড পেপারে 80% কমন যদি না হয়, তা ভাই নাম উল্টায় রাখবো। আসবেই আসবে, আসবেই আসবে, এগুলো আসবেই আসবে, ঠিক আছে? পরে আমরা বললো না যে আবার কোশ্চেন টোশ্চেন আসবে দেখছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 2 নাম্বার কোশ্চেনটা দেখো। ডি ডি হলো উদ্দীপকের পরীক্ষা চিটে পানিতে রেখে সম্পূর্ণ করলে ডোরার প্রস্থের কোনরূপ পরিবর্তন হইতো কি না? প্রশ্নটা বুঝছো? উদ্দীপকের এটাকে পানিতে তুমি রাখবা, পানিতে রাখলে বলো তো পানি ডি কত, মিউ কত? পানির মিউ তো ভাই ভুলে গেছি আমি, ভুলে গেছি, দাঁড়াও একটু গুগল করে নি। পানির মিউ কত? পানির মিউ হলো, দাঁড়াও, পানির মিউ হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ, আচ্ছা পাইছি 1.33। ছি 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 ছি, এই জিনিসটা কেমনে বললাম? আচ্ছা ঠিক। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.33। এখন আমরা যে কাজটা করব দেখো, তাইলে ওয়াটারে যে ডাব্লু ছিল আর এয়ারে যে ই ছিল, এই দুটার মধ্যে পার্থক্য 1.33, মানে কত? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু ল্যামডা ডাব্লু বাই ল্যামডা এ। এটা তো বুঝো। এখন দেখো আমার ল্যামডা এ কত ছিল? ল্যামডা কত ছিল দেখো তো? 5.46 ইন্টু 10⁻⁷। তাহলে ল্যামডা এ তে ল্যামডা ডাব্লু কত হবে এটা বের করো। বুঝছো? ল্যামডা ডাব্লু কত হবে? ল্যামডা ডাব্লু হবে 1.33 ইন্টু 5.46 ইন্টু 10⁻⁷। ঠিক কিনা বলো? ঠিক আছে। এখন এখান থেকে তারপরে কি করবা? তাহলে বলো ডোরা প্রস্থ কত হবে বলো? বেটা সমান সমান ল্যামডা ডি বাই টুয়াইস। এটা হলো ডোরা প্রস্থ, এটা হলো পানিতে, ল্যামডা ওয়াটার। আর ইসের ক্ষেত্রে বের করবা কত? বাতাসে বা ভ্যাকুয়ামে ল্যামডা নট ডি বাই টুয়াইস। দেখো তো, তাহলে ল্যামডা ডাব্লু আর ল্যামডা ডি কত পার্থক্য? 1.33 টাইমস ল্যামডা এ না ল্যামডা ডাব্লু। তার মানে যে বিতে ওয়াটারে ওয়াটারে যেটা হবে সেটা হবে হলো 1.33 টাইমস। বুঝছো? এই অঙ্কটা বাকিটাকে তোমরা পারবা, এটা হলো কথা। ইজি অঙ্ক, এই অঙ্কগুলো আসবেই আসবে। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই। দেখো বোর্ড, এটা আসছে কত? যশোর বোর্ড 2019 সালে। কোশ্চেনটা কি পড়ো? কোশ্চেনটা হলো সুমির প্রতি সেন্টিমিটারে 6000। তার আমি কোশ্চেনটা বের করে নিই। আমার তো পারে যে ছোট ইসে স্ক্রিনে সমস্যা হয়। আচ্ছা হ্যাঁ, বলো। পাইছি। হ্যাঁ, সুমি প্রতি সেন্টিমিটার 6000 দাগ দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এ কি হবে বলো তো?
অপবর্তন গ্রেটিং এ আটার আলো ফেললো, অপরদিকে রুমি প্রতি সেন্টিমিটার এত সংখ্যক দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এ 2200 ত্বরণের আলো ফেললো। এখন বলো অপবর্তন কোণ নির্ণয় করো, বুঝছো? অপবর্তন কোণ নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা কি করবো। এখন দেখো গ্রেটিং কনস্ট্যান্ট কি বলতো? সিতে ডি সমান সমান 1/প্রতি এককে দাগ সংখ্যা, মনে আছে এটা? তাহলে 1 সেন্টিমিটার 6000 দাগ হলে তাহলে অপবর্তন গ্রেটিং কত? তাহলে 1 সেন্টিমিটার মানে কি 10⁻²মিটার বাই 6000, কত হবে এটা? এটা বের করবে। এখন দেখো এইটা কি পড়ছো? হালকা হালকা মনে পড়ে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা? চেনা চেনা লাগে নাকি? এটা হলো সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি, ঠিক কিনা? তাইলে এখান থেকে থিটার ভ্যালু বের করো। এখন বলো ভাই এন এর ভ্যালু দেয়া আছে, এন এর ভ্যালু কি ফার্স্ট অর্ডার গ্রেটিং বলা আছে 5890 ইন্টু 10⁻10 বলা আছে, সবই দেয়া আছে। ডি এর ভ্যালু কত? 10⁻2/6000। এটাকে কি করবা? সাইন ইনভার্স নিবা, ঠিক আছে? সাইন ইনভার্স নেওয়ার পরে এই যে থিটা আসছে, তাহলে থিটার ভ্যালু কত আসবে? থিটার ভ্যালু আসবে হলো 20.69 ডিগ্রি। এটা হলো সি। আচ্ছা, এরপর আমরা ডিতে যাচ্ছি। ডিতে কি বলছে বলতো? পরীক্ষায় পানিতে সম্পন্ন করা হলে ডোরা প্রস্থের কি রূপ পরিবর্তন হবে? ওই যে একই অঙ্ক, মনে আছে? আমরা ডি1 কি আগে থেকে পাইছিলাম না? গ্রেটিং ঢুকো প্রথমটা থেকে 10⁻²/6000। মনে করে দেখো, প্রথমে ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আছে 5890 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি? আমি মনে রাখতাম অ্যাংস্ট্রম মানে 10⁻10, তার মানে 5890 ইন্টু 10⁻10 মিটার। একটু দেখে নি স্ক্রিন রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সুন্দর। আচ্ছা দেখো, এখন আমি কি করব, সেটা দেখো। সেটা হলো আমি রুমির ক্ষেত্রে তুমি ডি2 বের করো। ডি2 কত হবে? 1 সেন্টিমিটার বাই 1.25 ইন্টু 10⁵ তাহলে হলো 10⁻² বাই 1.25 ইন্টু 10⁵। ঠিক আছে, এখান থেকে মিটার বের করা হয়ে গেলে 2200 ইন্টু 10⁻10 মিটার। এগুলো কথা রুমির। এখন ডি1 ইকাল টু এন ল্যামডা 1, ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা 1, ডি সাইন থিটা 2 ইকুয়াল টু এন ল্যামডা 2। এখন দেখো থিটা কোণ হইলে পাই আমরা। এখন দেখো আমাকে বলো একটা সুন্দর একটা আমাকে কথা বলো, দুটোরই ফার্স্ট অর্ডার গ্রেটিং না? ঠিক কিনা বলো, দুটো ফার্স্ট অর্ডার গ্রেটিং কিনা? দুটোই ফার্স্ট অর্ডার গ্রেটিং কিনা? তার মানে কি? তাহলে লেখা যাবে ডি1 সাইন থিটা 1 এন ল্যামডা 1, ডি2 সাইন থিটা এন ল্যামডা 2। তাহলে সাইন থিটা দুটো গ্রেটিং অ্যাঙ্গেলও সেম, তাহলে ডি1/ডি2 ইকুয়াল টু ল্যামডা 1/ল্যামডা 2। শেষ। এখান থেকে ল্যামডা 2 বের করতে পারবো। ল্যামডা 2 কত হবে বলো তো? ল্যামডা 2 হবে হলো, আচ্ছা ল্যামডা এইটার ভ্যালু আসে হলো 20.81। তুমি করে দেখো 20.81 আসে, 20.83 আসে। তাহলে ল্যামডা 2 হবে 20.83, ল্যামডা 1/20.83। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু অ্যারাউন্ড আসে হলো 282.76। এই হলো অবস্থা, ঠিক আছে? রুবি ব্যবহৃত আলো অপবর্তন কোণ একই পাওয়া যাবে, মানে কত কোণ, মানে ইসের জন্য অপবর্তন কোণ একই পাওয়া যাবে, এটা পাওয়া যাবে না? তাহলে সূত্র এটা। পরের অঙ্কটা চলে যাচ্ছি, 5 নম্বর অঙ্ক। এটা ছিল বরিশাল বোর্ডের অঙ্ক। দেখো অঙ্কটা বলো, পড়ছো অঙ্কটা? বহির্জাত পরিবাহী কাকে বলে? এক্সট্রিনসিক, ঠিক আছে তাই না? এক্সট্রিনসিক না ইন্ট্রিনসিক? আমি তো ইংলিশ ভার্সনে ছিলাম, এখন এটা প্যারা হচ্ছে তারা একটা। হ্যাঁ, বলো। এটাকে বলে হলো বায়াস নাকি জানি বলে। আচ্ছা, এটা সেমিকন্ডাক্টর একটা চ্যাপ্টারে কি, মানে ওই যে আমি বলি সেটা হলো যে ওই যে বলে, মানে পুরো পিওর সেমিকন্ডাক্টর থাকে না, তোমার হলো পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর হয় না, মানে একটু বায়াসিং করা হয়, অন্য একটা ইম্পিউরিটি দেওয়া হয়, এটাই হলো বহির্জাত অর্ধ পরিবাহী, বুঝছো? আচ্ছা, উভতল লেন্স দ্বারা অপসারী করা যায় কিনা, এটা তো তোমাদের নাই, এই চ্যাপ্টার তো নাই তোমাদের, সুতরাং টেনশন নাই।
আচ্ছা দেখো এটা হলো দশম উজ্জ্বল ডোরার কৌণিক কৌণিক সরণ নির্ণয় করো। দশম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, এটা পারবা? বলো, এর কত হবে? টি সাইন থিটা সমান এম ল্যামডা, শেষ। তখন থিটা বের করো, পারবা? দেখো না, টি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, শেষ। এখন এখন এখানে বলতে পারো যে এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই ডি, মানে এটা কেন এরকম করে কেন করলাম, মানে ইজিলি মানে ই করে কেন করলাম না? এটা প্রশ্ন হলো যে এটার জন্য তো মানে কিসের দরকার নেই না। এই অঙ্কটা আমি হলো মানে আমি কি করতাম, এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই ডি, এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই ডি অমনে 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 করার ট্রাই করতাম। আচ্ছা একটা মিনিট, আমার একটা বন্ধু নক দিছে, বাসায় আসতে যাচ্ছে, কি করলাম আর কি। তা সেটা কি করবো বলতো, এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই ডি একটা পড়ছিলাম না, ওইখান থেকেও তুমি এটা চাইলে করতে পারো। তখন সেক্ষেত্রে ওখান থেকে আবার ট্যান থিটার ভ্যালু নিয়ে আসতে হবে, বুঝছো? সেখান থেকে আবার ওই যে এন ল্যামডা ডি বাই ডি দিয়ে তোমাকে ট্যান থিটা নিয়ে আসতে হবে। ট্যান থিটা থেকে তারপরে তুমি কি করবা, ট্যান থিটা থেকে তারপরে তোমাকে হলো এই অঙ্কটা শেষ করতে হবে। এখন এটা যদি ওভাবে না চাও তাহলে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা অমনে করতে হবে, ঠিক আছে? এটা পারবা, ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, ওখান থেকে তুমি থিটা করতে পারবা। আচ্ছা এর পরেরটা ঠিক আছে, ওয়েট। পরেরটা হলো পানিটি দৌড়া প্রস্থের কিরূপ পরিবর্তন, কি এই অঙ্ক করাইছি না? এই অঙ্কটা করাইছি না একটু আগে? পানিতে বই করলে দৌড়া প্রস্থের যে ল্যামডা বের করবা, ল্যামডা বের করার পরে বেটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি করাইছি একটু আগে। তারা ওয়েট দেখাচ্ছি তো, দেখছো? অঙ্ক কিন্তু একই রকম, সব অঙ্ক একই রকম। দেখো তারা ওয়েট, এই যে এই অঙ্কটা করাইছি না, ঠিক একই অঙ্ক। এই যে তারা এটার আগেরটা, এই যে এই অঙ্কটা দেখছো, পানিতে পানিতে বের করছিলাম, একই অঙ্ক। তাহলে এই অঙ্ক কি আর করা লাগবে ভাই? তাহলে এটা কিন্তু স্কিপ করে দিলাম, ঠিক আছে? ইজি অঙ্ক, একই অঙ্ক, পারো তোমরা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর যেহেতু পরীক্ষা আছে তাহলে এই থাকবে। আচ্ছা, আমরা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় চলে যাচ্ছি, আমরা এই পার্টটা করব। আচ্ছা দেখো এখানে কি কি টপিক আছে, কি কি টপিক পড়তে হবে অঙ্কে, মানে ম্যাথের জন্য আমি সেটা বলে দিই। ম্যাথের জন্য কি কি পড়তে হবে, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হট টপিক, হট টপিক। সময় প্রসারণ, ভর শক্তি সম্পর্ক, কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এইটা দরকার নেই। তোমার দরকার হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা মানে অঙ্কের জন্য এই চারটা, আচ্ছা পাঁচটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কম্পটন ইফেক্ট দরকার নেই, কম্পটন তো তোমাদের সিলেবাসে নাই মোস্ট প্রবাবলি, কম্পটন তো নাই মোস্ট প্রবাবলি। কম্পটন লেস ইম্পর্টেন্ট, শর্ট সিলেবাস অনুযায়ী লেস ইম্পর্টেন্ট। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, দ্বিপ্রক্রিয় কণা দ্বৈততা, এগুলা এক্স রে, ফোটন, এক্স রে অঙ্ক দুই একটা অঙ্ক আসতে পারে, ছোট একটা দিক। এগুলো হলো তোমার এ বি এর জন্য, এ আর বি এর জন্য এই পাঁচটা টপিক। আর এই ইসের জন্য 1 2 3 4, আর এই পাঁচটা ফটো, ফটো তৈরি ক্রিয়া, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা টপিক হলো ফটো তৈরি ক্রিয়া পর্যন্ত। এই পাঁচটা টপিক হলো কিসের জন্য, এই পাঁচটা টপিক হলো তোমার কিসের জন্য, তোমার রাইটিং এর জন্য। রাইটিং এর জন্য মানে সিআরডি এর জন্য, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে যাই, দাঁড়া ওয়েট 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 ওয়েট। এই যে এখানে আমরা চলে আসছি প্রথমে ঢাকা বোর্ডের অঙ্ক। ঢাকা বোর্ডের প্রথম অঙ্কটা আমরা করে ফেলি। দেখো, ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে 4400 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত ফোটন 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হবে। আচ্ছা, ফটো ইলেকট্রন কি বলে? ফটো ইলেকট্রন বলে যথোপযুক্ত কম্পাঙ্কের বিশিষ্ট আলোক রশ্মি। আচ্ছা, আলোক রশ্মি কি জিনিস? আচ্ছা, আমি তো অমনে পড়ি নাই, আমি তো ইসে মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে কোন একটা মেটালের উপর যদি তুমি হলো মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দাও, তাইলে সে ইলেকট্রন রিলিজ করা স্টার্ট করে। এটাকে বলে ফটো ইলেকট্রন, বুঝছো? ফটো ফটো ইলেকট্রন, দেখো ওয়ার্ডের মধ্যে আছে ফটো ইলেকট্রন। ফটো মানে কি লাইট, ইলেকট্রন মানে কি, মানে ফটো বলেন আমরা পড়ছি না ফটোসিনথেসিস, মানে কি সিনথেসিস উইথ দ্য হেল্প অফ লাইট। আর ফটো ইলেকট্রন কি, দ্য ইলেকট্রন দ্যাট ইজ রিলিজড উইথ দ্য হেল্প অফ লাইট, বুঝছো? ওটা এখন তুমি বইয়ের ভাষায় লিখবা, শেষ। বেগুনি আলোর শক্তি লাল আলোর থেকে বেশি কেন, তুমি বলো? এইচ সি বাই ল্যামডা, ঠিক কিনা? এখন বলো, এই ওয়েভলেন্থ ভিআইবি জিওয়াই ও আর, যার ওয়েভলেন্থ এখানে এখানে কি ওয়েভলেন্থের রেসপেক্টে না, ওয়েভলেন্থ যার বেশি হবে তার কি এনার্জি কত হবে?
কমে যাবে না। এটা নিচে যদি কোনো কিছু বেশি দিয়ে ভাগ করা হয় তাহলে কি কমে যাবে না? এই কারণে কিন্তু এটা শেষ। আপাতত ফোটনের শক্তি কত তাই বলো? আপাতত ফোটনের শক্তি কত, এটা করতে হবে। দেখো এসি বাই ল্যামডা শেষ, এই সব অঙ্ক করা লাগে। দেখো ইকুয়াল টু এসি বাই ল্যামডা শেষ, পারবা। জাস্ট ল্যামডার ভ্যালু এখানে বসাবা। সব কিন্তু এসআই ইউনিটে, এটা কিন্তু রিমেম্বার সব এসআই ইউনিটে, ঠিক আছে? সি কত 3 × 10⁸, তাহলে এই সি বাই ল্যামডা, ঠিক আছে? বা ডিটা হলো করার মতো অঙ্ক। দেখো কোনটির গতিশক্তি বেশি হবে, ফটো ফটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে, এই অঙ্কটা করে দেখো। দেখো আপাতত রশ্মি ল্যামডার ভ্যালু কত 4400 অ্যাংস্ট্রম, ঠিক কিনা? স্থির ইলেকট্রনের ভর এম নট কত 9.1 × 10⁻31, ঠিক কিনা? আলোর বেগ কত 3 × 10⁸, প্ল্যাঙ্কের ধ্রুবক হলো 6.63 × 10⁻34, 2 সেকেন্ড। আপাতত ফোটনের বিক্ষিপ্ত কোণ থেটা কত 60°। এইটা দেখো, এটা কিন্তু তোমার কম্পটন ইফেক্টের অঙ্ক, ঠিক আছে? এটা তোমাদের ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট ওরকম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না। দেখো দেখছো কম্পটন ইফেক্টের অঙ্ক, এটা ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি 1 - cos θ। এখন প্রশ্ন হলো ভাই এই অঙ্কটা পারি না, এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলা সুন্দর মতো। আর যদি যদি মুখস্থ না হয় তা এটা না 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 দেখাই যাও, কোনো সমস্যা নেই, এটা তোমাদের সিলেবাসে নাই, শেষ। জাস্ট খালি এখানে ভ্যালু বসাবো, বুঝছো? এখানে সবকিছু দেওয়া আছে। এম এর ভ্যালু কত? ঠিক আছে, এখন এখান থেকে কি ই এর ভ্যালু বের করতে পারবো না, ইসি বাই ল্যামডা প্রাইম। এটা বের করবো, এটার ভ্যালু আসে হলো তোমার 4.52 ইন্টু 10⁻19 জুল, ঠিক আছে? পরের অংশে যাই আমরা। এখন দেখো সর্বোচ্চ গতিশক্তি কত হবে বলো তো? এটা আমাকে সুন্দর করে বলো, সর্বোচ্চ গতিশক্তি কত হবে? যত আছে, তাই না, মাইনাস কার্যাপেক্ষক যতটুকু খেয়ে ফেলছি, বুঝছো কিনা? ওয়েট 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 ওয়েট, এটা হলো তোমার কার্য, ঠিক আছে? এখন তুমি কি জানো ই ইকাল টু কত, কে ই সমান কত, ই মাইনাস কার্যাপেক্ষক। এখন দেখো এটা কি জানো, দেখো তো ই ইকাল টু কে ই প্লাস সাই, এটা জানো? তাই বলে না কি বলে বলে গেছি, ঠিক কিনা বলো? তাহলে কি লেখা যাবে বল দেখো তো, 2.8253 মাইনাস 2.5 লেখা যাবে কিনা দেখো তো, তাহলে 0.3253। এইটা অবভিয়াসলি তোমার 4.7 × 10⁻³ এর থেকে বড় না? তাইলে ফটো ইলেকট্রনের গতিশক্তি কাইনেটিক এনার্জি, ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি ওইটার থেকে, বুঝছো? এটাই হলো অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা পরেরটায় যাই। এই যে এইগুলা হলো অঙ্ক, এগুলা হলো করার মতো অঙ্ক। 1 মিটার লম্বা 0.9 বেগে গতিশীল হয়, গতিশীল অবস্থায় বস্তুটির স্পিড নির্ণয় করে। দেখো ওয়েট, লেখা হচ্ছে না কেন? দাঁড়াও, ওয়েট ওয়েট 1 মিনিট জানো, 1 মিনিট। তাহলে আমরা কি জানি, এল ইকাল টু এল নট রুট ওভার 1 - v² / c², মানে কত 0.9 হোল স্কয়ার। লেখা যাবে না, বুঝছো তো? মানে কি c² কাটা চলে যায়, তাহলে কত এটা হবে হলো 0.4435। এটা আছে 0.43889 আসে, তাহলে 0.436 লিখতে পারবো, শেষ। এটা হলো অ্যান্সার।
ঘনত্ব কি পরিমাণ বাড়বে? আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, এখানে কয় দিকে যাচ্ছে? একদিকে যাচ্ছে না, এটা ইউনিডাইমেনশন, মানে এক এক একটা অক্ষ বরাবর যাচ্ছে না, একাধিক অক্ষ বরাবর গেলে চেঞ্জ হতো। তাহলে বলো তো, মনে করো একটা এরিয়া আছে, সেটা একটা লেন্থ আছে, এই বরাবর যাচ্ছে, তার মানে কি এরিয়াটা সেম থাকবে না? তার মানে কি আমরা বলতে পারি যে নতুন যে ভিনিউ হবে সেটা হলো ভিনিউ? দেখো, দেখো ভি ওল্ড যেটা, সুন্দর জিনিস বলো, ভি ওল্ড যেটা, একটা জিনিস আমাকে বলো, ভি ওল্ড যেটা, সেটাকে কে ইন্টু এল নট, এল ওল্ড, ঠিক কিনা বলা যাবে কিনা? ভি নট ইকুয়াল টু কে ইন্টু ভি নট, তাহলে ভি নিউ যেটা, ভি নিউ কে বলা যাবে কি কে ইন্টু ভি নট, কে ইন্টু ভি এল, এল নিউ। এখন দেখো, তাইলে এখান থেকে যদি তাই হয়, দেখো তাই যদি হয়, তাহলে আমরা কি এটা লিখতে পারি যে নতুন পরিবর্তিত আয়তন সি থেকে পাই যে এল নিউ কত, 0.436 এল নট, 0.46, যেটা এক ছিল তাহলে মিটার আসছে, তাহলে 436 ইন্টু এল নট, তাহলে কি লেখা যাবে? 0.436 টু ভি ওল্ড, ভি নিউ। তাহলে তোমরা এই লাইনটা করেও নিতে পারো, শেষ। এখন আমরা কি করব দেখো, পরিবর্তিত ভর কতটুকু পরিবর্তন হবে, ভর পরিবর্তন কত হবে? এম সমান সমান কত হবে? আগে এম এম নট কত ছিল? এম নট একটা জিনিস থাকলো, বলো ভর কি, ভর বাড়ে না? ভর কিন্তু বাড়বে, দেখছো? তাহলে কত হবে বলো তো, তাহলে অঙ্কটা করে নি। 1/√1 - 0.9 হোল স্কয়ার, তাহলে আসলে হলো 2.29, তাহলে হলো এ 1 বাই, আচ্ছা এটা আসবে 2.29, ঠিক আছে, তাহলে ওয়েট, এই অঙ্কটা এই যে ভি এর ভ্যালু 0.9, তাহলে এটা করলে আসবে, ভাই ক্যালকুলেটর করে দেখলাম 2.294 এম নট, ঠিক কিনা? তাহলে দেখো তো নতুন রো কত আসতেছে, দেখো তো নতুন রো কি, এম বাই ভি, 2.294 এম নট বাই 0.436 ভি নট, ঠিক কিনা বলো? এখন বল এম নট বাই ভি নট মানে কি, আগেরই না, এম রো ওল্ড না? সুন্দর, তাহলে কত লাগে লেখা যায় বলো তো, 2.294 বাই 0.436, সুন্দর, তাহলে আসবে হলো 5.26। তাহলে এই যে 5.26 গুণ বাড়তেছে, তার মানে বলো 5.26 গুণ নতুন হচ্ছে, তাহলে বাড়তেছে কতটুকু? 5.26 মাইনাস 1/1 × 100%, শেষ। কত আসবে? 4.26, তাহলে 426% বাড়বে, বুঝছো? এটা হলো তোমার অ্যান্সার, শেষ। আচ্ছা, এরপরে আমরা হলো 5 নম্বর কোশ্চেনে যাই। কয়টা আসলে কয়েকটা কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন তাহলে শেষ তোমাদের। আচ্ছা দেখো, এইসব অঙ্কগুলো কিন্তু আসার মতো অঙ্ক, দেখছো এগুলা অঙ্ক আসার মতনই, এবং এইসব অঙ্ক আসেও, খুবই ইম্পর্টেন্ট সহকারে এগুলো পড়তে হবে। দেখো গাড়ির দৈর্ঘ্য কত হবে, দেখো স্থিতি অবস্থায় 5.8 লম্বা তোমার কাছে মনে হলো, তার মানে কত বলতো, বলতো 5.8 মনে হলো মানে কত? এল ইকাল টু এল নট পাওয়ার 1 - স্কয়ার বাই সি স্কয়ার। আচ্ছা এখানে হলো বোঝা যাচ্ছে না, এটা হলো 0.76, 0.76, ঠিক আছে। তাহলে এল এল সমান কত বলতো, 5.8, কিন্তু আগে কত ছিল, আদি অবস্থায় কত ছিল, এটা তোমার চাচ্ছে, তাহলে হলো -0.76 হোল স্কয়ার। তাহলে কত আসবে এল নটের ভ্যালু? এল নটের ভ্যালু আসতেছে হলো, দাঁড়াও করে নি একটু, অ্যারাউন্ড 8.9, 8.9 মিটার, বুঝছো? আচ্ছা, এখন তোমার ঘড়িতে 20 সেকেন্ড অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় বেশি না কম হবে? আচ্ছা দেখো, টাইম ডাইলেশনের কথা শুনছো? টাইম ডাইলেশনের কথা শুনছো? টাইম ডাইলেশন হবে, তাইলে টাইম ডাইলেশন যদি হয় তাহলে টি হবে কত, টি নট বাই √1 - b² বাই c² মানে কত, 0.76 হোল স্কয়ার। তাহলে তোমার ঘড়িতে কত টাইম, 20 সেকেন্ড, তাহলে টি এর ভ্যালু কত হবে? 20/√1 - 0.76 হোল স্কয়ার, তাহলে কত হবে? তাহলে হবে হলো 20/√1 - 0.76 হোল স্কয়ার, তাহলে আসবে হলো 30.77। টি এর ভ্যালু হবে 30.77, টি এর ভ্যালু হবে 30.77 সেকেন্ড। এই হলো অবস্থা। আচ্ছা
এইটা হলো অবস্থা। তারপরে নেক্সট ক্লাসে আমরা হলো আরো দুটো চ্যাপ্টার বাকি আছে, ওই দুটো চ্যাপ্টার করবো। বাই বাই। হ্যালো কাছের মানুষজন, তোমাদেরকে নতুন ভিডিওতে আবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ক্লাস স্টার্ট করে দিই। ভাইয়ার বাসায় যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, তখন আর এগুলো দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, স্টার্ট করি, দেখি শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে এখানে এই চ্যাপ্টারে মুখস্থ বিদ্যা বেশি, লাস্টে যে দুটো চ্যাপ্টার আছে এই দুটো চ্যাপ্টারে অঙ্ক কম, মুখস্থ বিদ্যা বেশি, ঠিক আছে? তাহলে আমরা টাইম আরো কম নেব। খালি জাস্ট বুঝার চেষ্টা করো যে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে। দেখো, রাদারফোর্ড মডেল, বোরের মডেল, এগুলা তো কেমিস্ট্রিতে পড়ছো, এগুলো আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু কেমিস্ট্রিতে ছিল। তেজস্ক্রিয়তা কিছু অঙ্ক টঙ্ক আছে, ক্ষয়সূত্র অঙ্ক টঙ্ক আছে, নিউক্লিয় বিক্রিয়ার কি অঙ্ক আছে, না অঙ্ক নাই, নিউক্লিয় বিক্রিয়ার কোনো অঙ্ক নাই। ফিউশন ফিউশন এইসব জিনিসপত্র সম্পর্কে হালকা পাতলা আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে দেখো। আচ্ছা, এটা হলো রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চেনটা হলো, দেখো, লেপটন কণা কি এটা আমার এখন ঠিক মনে পড়তেছে না, তোমরা এটা একটু দেখে নিবা। ট্রানজিস্টর বেজিমিটার বাইজিং কিরকম হওয়া উচিত। এখন দেখো, বায়াজিং যেটা, বেজ ইমিটার যে বায়াজিং, এটা এটা আমরা পরবর্তীতে পরে পরে মানে পরের এইটাতে পড়বো। বেজ ইমিটার বায়াজিং হলো ফরওয়ার্ড বায়াস হলেই, মানে কালেক্টরে কারেন্ট পাওয়া যায়, ঠিক আছে? ইমিটার বেস কালেক্টর যেটা, সেটা কালেক্টরে কারেন্ট পাওয়া যায় খালি ফরওয়ার্ড বায়াসিং হলেই, ঠিক আছে? কারণ এখানে নিঃসরক অঞ্চলে তোমার কি, মানে ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার কে, মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, বলো তো? সমধর্মী চার্জের প্রান্তে প্রান্তে বিকর্ষণে মানে অতিক্রম করতে পারে না, বুঝো নাই? আচ্ছা, এটা হলো, তারপরেও এটা তোমার সেই, তুমি বই থেকে একবার জাস্ট রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? এটা তো নিজের বোঝাটা এটা বেটার বেটার। আচ্ছা, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইজি একটা অঙ্ক। ইজি অঙ্ক কেন বললাম তুমি এটা বুঝতে পারবা, সেটা হলো, এটা কিন্তু আমরা প্রথম দিকে পড়ছি মানে চ্যাপ্টারের প্রথম দিকে পড়ছি, এবং এটা শুধু এইখানে না, তোমার যেই কেমিস্ট্রিতে ছিল। দেখো, স্টার্ট করি আমি। আর এন ইকুয়াল টু এন স্কোয়ার ইসি স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। কোনো সন্দেহ আছে? সন্দেহ তো নাই। এন এর ভ্যালু কি করবা? এন এর ভ্যালু 3 স্কোয়ার দিবা। তারপর হলো এইচ এর ভ্যালু বসাবা এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার বসাবা ডাইরেক্ট। আর এন এর ভ্যালু আছে, ভাই এটা আর করলাম না, এটা তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, দেখা যাবে কি উদ্দীপকের মধ্যে বিকিরিত আলোড়ন দেখা যাবে কি? আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো, এই অঙ্কটা এভাবে অনেকে করে, আবার আমি যেভাবে করি রিডবার্গ ধ্রুবক দিয়ে করি। দেখো, এটা কি হাইড্রোজেন সম্পর্ক, হাইড্রোজেন না? হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি? 1/λ = RH। পড়ছিলাম না কেমিস্ট্রিতে আমরা 1/n² - 1/n² পড়ছিলাম কিনা? D নাম্বার, আমি এটা D নাম্বার করতেছি, পড়ছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ। ওইখান থেকে তোমাকে এই ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, পারবা না? পারাতে উচিত। দেখো, ল্যামডা ইনভার্স 1096778, 1/n1 কত দেখো, বলো? চতুর্থ কক্ষপথ থেকে, তাহলে 1/4² - 1/3²। এখান থেকে ল্যামডার ভ্যালু বের করবা। ল্যামডার ভ্যালু বের করার পরে দেখা যাবে যে দৃশ্যমান আলোর থেকে কম হবে। এটার ভ্যালু আসে, ভ্যালুটা লিখে দিচ্ছি, 1.89 × 10⁻⁶। বুঝছো? তাহলে যেহেতু এটা আসতেছে, তাহলে বলো আমাদের কত? 380 থেকে, ভুলে গেছি ভাই, 380 থেকে কত, 700? মানে না, 700 না 800, 300, অ্যারাউন্ড 380 থেকে 800। এই 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 রেঞ্জটার মধ্যে আমরা দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না, বুঝছো? ন্যানোমিটার রেঞ্জ কিন্তু এটা। তাহলে এটা কি ওই ন্যানোমিটার রেঞ্জের মধ্যে পড়ে? পড়ে না, তার মানে এটা আমরা দেখতে পাবো না। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই। এটা হলো, এটা ইসের অঙ্ক, কি বলে, হাফ লাইফের একটা অঙ্ক। আচ্ছা, দেখি আমি আবার সাউন্ডটা আর রেকর্ডিংটা ঠিক মতো চলতেছে কিনা, সেটা হলো কথা। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, টেনশন নাই। 3 নম্বর অঙ্কটা আমরা করি। 3 নম্বর অঙ্কটা কি ছিল? 2.26 অর্ধায় বিশিষ্ট, ওয়েট, হ্যাঁ, 2.26 অর্ধায় বিশিষ্ট তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপকে কি করছে? চিকিৎসাবিদ্যায় রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। আচ্ছা, রোগী তার 15 গ্রাম তেজস্ক্রিয় আয়োডিন 24 ঘন্টা পর আয়োডিনের উপস্থিতি নির্ণয় করা হলো। আয়োডিনের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, ক্ষয় ধ্রুবক কত? ক্ষয় ধ্রুবক পারো না? সি,
টি হাফ, ক্ষয় ধ্রুবক হলো টি হাফ, টি হাফ ইকুয়াল টু কত, না ক্ষয় ধ্রুবক হলো ল্যামডা, আর হাফ লাইফ হলো টি হাফ, তাহলে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ক্ষয় ধ্রুবক ল্যামডা, ল্যামডার ভ্যালু কত হবে, ল্যামডা হবে হলো 0.693 বাই টি হাফ, টি হাফের ভ্যালু কত এখানে 2.26, এখানে আওয়ার কি তুমি সেকেন্ড নিতে পারো অথবা আওয়ারে রেখে দিতে পারো, এটার ভ্যালু আসবে হলো অ্যারাউন্ড 0.307 পার আওয়ার, ঠিক আছে। আমরা ডিতে যাই এখন, ডিতে আমরা পরে 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 পেজে ডি ডি এর অঙ্কটা করি। আচ্ছা, ডি হলো দেখো আমরা সি থেকে তার ক্ষয় ধ্রুবক পাইছি না, ক্ষয় ধ্রুবক কত বলতো 0.307 পার আওয়ার, ঠিক কিনা 0.307 পার আওয়ার। এখন আমরা এটা কি জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডি, তো জানার কথা n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডি, তাহলে n বাই n নট কত হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এইখান থেকে আমরা দেখো তো এখানে কি n এর ভ্যালুটা আগে দেওয়া আছে, n এর ভ্যালু কিন্তু 15 গ্রাম দেওয়া আছে, এখন 15 গ্রাম মানে কি বলতো, এখন এখানে একটা প্রশ্ন আছে তোমার 15 গ্রাম, এই গ্রামটা কি কোথাও লাগতেছে, লাগতেছে না, তোমাকে রেশিওটা বের করতে বলছে কতটুকু আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এখানে ব্যবহার করো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টির ভ্যালু হলো অ্যারাউন্ড 0.063 আসতেছে, কেন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার ভ্যালু বসাবা, টি এর ভ্যালু বসাবা, ডাইরেক্ট ক্যালকুলেটর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 0.063, তাহলে তাহলে বলো তো কত শতাংশ থাকবে, তাহলে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করলে কত পয়েন্ট, দাঁড়াও ওয়েট, 0.6063, আচ্ছা আমরা ইসে রাখি, ইঞ্জিনিয়ারিং ইউনিট, তাহলে ইজি হবে, দেখো এটা আসে হলো 6.31 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটাকে 100 দিয়ে গুণ করা যায়, তাহলে আসবে 0.063%, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তুমি এটা পার্সেন্টেজ নিলা জাস্ট, এটা আর কিছু ইজি অঙ্ক। এরপর অঙ্কটা আমরা যাই, কুমিল্লা বোর্ড 2019 অঙ্ক। কুমিল্লা বোর্ড মোটামুটি টাফ কোশ্চেন করে, বুঝছো, কুমিল্লা বোর্ড টাফ কোশ্চেন করে, আচ্ছা তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি হলো তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, ভাই ভুলে গেছি, তোমরা একটু দেখে নিও এটা, এক্স সমান সমান ল্যামডা ডি বাই আই দ্বিতীয় পরীক্ষণের ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন কেন বলো, এ যদি কম হয়, দেখো এর ভ্যালু যদি কম হয় ল্যামডা এক্স, দেখো এই দেখা যাচ্ছে এটা, দেখো বি নাম্বারটা, এ নাম্বারটা ভাই ভুলে গেছি, এক্স ইকুয়াল টু কি ল্যামডা ডি বাই এ না, এর ভ্যালু যদি কম হয় তাহলে কি এক্স এর ভ্যালু বাড়বে না, এক্স এর ভ্যালু বাড়লে দেখো এক্স এর ভ্যালু যখন বাড়বে তখন কি তোমার এটা বুঝতে সুবিধা হবে না, তার মানে এর ভ্যালু কম হলে বেটার, বুঝছো, শেষ। ভর ত্রুটি নির্ণয় করো, ভর ত্রুটির অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট এবং আসি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং আসি, অঙ্কটা আমরা করবো। প্রতিবন্ধন শক্তি বনাম ভর শক্তির লেখচিত্র কোন নিউক্লিয়াসটি অবস্থানে, আচ্ছা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আচ্ছা এই কোশ্চেনটা কঠিন, মোটামুটি কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন মানে ভালোই কঠিন কোশ্চেন, কম কঠিন বললে ভুল বলা হবে, এই অঙ্কটা মানে এক নাম্বার কথা হলো বেসিক ঠিক রাখা লাগবে, এক নাম্বার বেসিক ঠিক রাখা লাগবে, দুই নাম্বার কথা হলো যে অনেক কিছু মানে মোটামুটি একটা আইডিয়া থাকা লাগবে, নাইলে তুমি এই অঙ্কটা মিলাইতে পারবে না। যারা এই অঙ্ক এর আগে করো নাই, আমারই থাকবে যে ডাইরেক্ট মানে আজকে দেখে যে তুমি অঙ্ক মিলাইতে পারবে না এই অঙ্ক, ঠিক আছে, এটা হলো বই থাকবে, তোমরা যারা আগে এই অঙ্ক সম্পর্কে তোমার আইডিয়া আছে তারাই এই অঙ্কটা অ্যাটেম্প করবা পরীক্ষার হলে, ঠিক আছে। আচ্ছা আমরা স্টার্ট করি, মানে স্পেশালি ডি নাম্বারটা, দেখো দেখো এমপি দেওয়া আছে না, mass of proton 1.00727 AMU আর হলো mass of neutron দেওয়া আছে, তাহলে আমরা কি বের করবো, ভর ত্রুটি বের করবো, ডেলেম কত, জেডএমপি প্লাস জেড হলো প্রোটনের সংখ্যা ইন্টু mass of proton, এন নিউট্রনের সংখ্যা ইন্টু mass of neutron, ঠিক আছে, মাইনাস mass সংখ্যা, তাহলে এখান থেকে মোটামুটি করার পরে আমরা বলো কত আসে, করে নি দাও ওয়েট, জেড কত 235, 235 ইন্টু mass of proton, mass of proton কত আসছে 1.00727 প্লাস wait plus 1.008665 plus 1.008665 into নিউট্রন, 235 মাইনাস 92 আসে হলো
380 949 ওয়েট 236.908 এখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট 235 মাইনাস 235 মাইনাস 235 করলাম তাহলে তোমার ভর্তটি আসবে 1.908 এটা তোমার শেষ অঙ্ক শেষ ঠিক আছে 908 এখন বলো বন্ধন শক্তি কত হবে এই দেখো আমি ডি নাম্বারটা বলে দিই ডি নাম্বারটা গ্রাফটা তোমরা করবা দেখো এই যে সি এর ক্ষেত্রে ইউরেনিয়ামের ক্ষেত্রে ডেল এম বের করছো না তাহলে এনার্জি বন্ধন মানে এনার্জি কত হবে ডেল এম সি স্কয়ার আর বন্ধন শক্তি পার নিউক্লিয়নের ই কত হবে নিউক্লিয়ন প্রতি পার নিউক্লিয়ন মানে কি পার নিউক্লিয়ন প্রতি মানে টোটাল এইটা এই সংখ্যাটা দেখো এই যে এই সংখ্যাটা আছে না এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দেখো তাহলে কি হবে ডেল এম সি স্কয়ার বের করবা আগে তারপরে কি করবা মনে করো ই ইউরেনিয়াম বাই 235 যেহেতু তার ম্যাস ছিল 200 এটা বের করবা একবার আর আরেকটা করবা হলো আরেকটা যে অংশটা আছে সেইটার জন্য একই প্রসেসে মানে রিপিট করবা জিনিসটা একই জিনিস বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি অফ ইউরেনিয়াম ওই অংশটা বের করো বের করার পরে কি করবা বের করার পরে তুমি লেখচিত্র তৈরি করবা লেখচিত্র তৈরি করে দেখবা যে কোনটা আগে কোনটা উপরে কোনটা নিচে এটা জাস্ট দেখাবো তাহলেই হবে ঠিক আছে এই করে গেল আচ্ছা আমরা এরপরে হলো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে যাচ্ছি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে দেখো এখানে কি কি আছে টপিক বা পড়তে হবে এগুলো আমরা পড়বো এখন পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী আরেকটা সুপার কন্ডাক্টর ঠিক আছে সুপার কন্ডাক্টর এটা আমরা পড়ছিলাম তোমাদের হয়তো লাগবে না পিএন সেমিকন্ডাক্টর পিএন মানে কোনটা কি দিয়ে বায়াস করলে কি হয় এগুলো পড়বা ডায়োড টায়োড পড়বা ট্রানজিস্টর পারবা ট্রানজিস্টর কেন এই হিসাবে ব্যবহার করা হয়, এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট আচ্ছা দাঁড়াও দেখাতে পারে এই যে এই অঙ্কটা দেখো এই চ্যাপ্টার থেকে আমি আমার না প্রথম দিকে করতে করতে মানে প্রথম দিকের অ্যান্সার করতে করতে এই চ্যাপ্টার পর্যন্ত আর কখনো আশাই লাগে না বুঝছো মানে আমি মানে কখন আশা লাগে না মানে আমি যখন বলি সেটা হলো আমি যখন অ্যান্সার করতাম তো কখনোই আমি এই চ্যাপ্টার পর্যন্ত আসিই নাই মানে আমার এটা করার আগে আমার অ্যান্সার মানে পাঁচটা হয়ে যেত বুঝছো পাঁচটা না তিনটা আমাদের সময় ভুলে গেছি তিনটা ছিল না পাঁচটা ছিল ওই হোয়াট যেটা ছিল লাগতো না করতে আচ্ছা দেখো এখানে বলছে ডার্ক এনার্জি কি বলে জানি না এটা পড়বা এটা হলো ইসে বুঝতে পারবে এটা তোমাদের মনে হয় সিলেবাসে নাই ঠিক আছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে কি 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 সেবা পাওয়া যাবে এগুলা পড়বা এগুলা তো মনে করো যে বিসিএস এর প্রশ্ন এগুলো পড়তে হবে কিছু করার নেই সি নাম্বারে দেখো প্রবাহ লাভ বলো প্রবাহ লাভ কেমনে বের করবা প্রবাহ লাভ কি বলো একটা জিনিস হলো, প্রবাহ লাভ কি অ্যালফা না বিটা তাই বলো প্রবাহ লাভ হলো বিটা ঠিক আছে এখন বিটার আমরা কি ফর্মুলা জানি বলো বিটা সমান সমান আচ্ছা আমরা এখানে কি কি জানি সেগুলো আগে লিখে আই সমান 3 মিলি অ্যাম্পিয়ার জানি আইবি সমান সমান 15 মাইক্রো অ্যাম্পিয়ার জানি ঠিক কিনা ঠিক কিনা বলো এখন আমরা বিটা সমান সমান কি বলতো আই ইকাল টু কি আই ইকাল টু আইবি প্লাস আইসি ঠিক কিনা আচ্ছা এখন বিটা সমান সমান কি বলতো বিটা বিটা সমান সমান হলো আইসি বাই আইবি তাইলে এখান থেকে আইসি বের করা যাবে না আইসি কত হবে বলো তো আইসি হবে আই 3 মিলি অ্যাম্পিয়ার মিলি মানে কি 3 মিলি মানে হলো 10⁻³ মাইনাস 15 × 10⁻⁶ মিলি মাইক্রো বাই আইবি হলো 15 × 10⁻⁶ ওয়েট এটা একটু করে নি আনসার কত আসে বলতেছি আমি জানছি ওয়েট 3 × 10⁻³ minus 15 into 10 to the power minus 6 199 199 ওয়েট বুঝছো এই হলো প্রশ্ন এখন আমাকে বলো উদ্দীপকের ডিভাইসটি ইলেকট্রিক সুইচ হিসাবে খুবই জনপ্রিয় এটা তো তোমার ভাই
মুখস্থ মুখস্থই। এটা তো আমি কেমনে হেল্প করবো বলো? এটা তোমাদের বই ছিল, এটা ডাইরেক্ট ডাইরেক্ট ইউজ করবা, ডাইরেক্ট বই থেকে বানিয়ে দিবা, শেষ। আচ্ছা দেখো, আউটপুট সিগন্যাল ইনপুটের থেকে বেশি কেন হবে, এই একটা কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন, এটা দিয়ে মোস্ট হবে শেষে, শেষ। এই যে আর বেশি কোনো একটা রাখবো না তোমাদের। আই বি এর মান বের করো, আর আউটপুট সিগন্যাল মান ইনপুট সিগন্যালের অপেক্ষা বেশি কেন হবে, এই দুইটা কোশ্চেন করে আজকে শেষ। দেখো, সি নাম্বার। আচ্ছা, ব্রেকডাউন ভোল্টেজ, নি ভোল্টেজ, এগুলো পড়বা। এন টাইপ অর্ধপরিবাহী ঋণাত্মক চার্জ কিনা, না। এন টাইপ অর্ধপরিবাহী কিন্তু ঋণাত্মক চার্জ না, কেন বলতো? একই মানে যতগুলো হোল হোল আছে ততগুলো মানে যতগুলো ইলেকট্রন থাকা দরকার ততগুলো ইলেকট্রনই আছে, ততগুলো প্রোটন থাকা দরকার ততগুলো প্রোটনই আছে, কিন্তু সামগ্রিকভাবে মনে হয় মানে ওই যে কোভালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে কিছু কেউ কিছু ফাঁকা ইলেকট্রন রাখে, কারো কিছু ফাঁকা ইলেকট্রনের ঘাটতি থাকে, মানে ইলেকট্রনের ঘাটতি থাকে এই, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু তারা কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ না, এটা হলো কথা। এখন দেখো, ভিআইবি কত বলতো? ভি ইন ইনপুট কত, 1 ভোল্ট, ঠিক কিনা? আর ইনপুট কত, 25 ওহম। তাহলে ইমিটার কত, এই আই ইমিটার, ইমিটার বেস কালেক্টর, ইমিটারের ই কত, আই কত, 1/25, তাই না? তাহলে আসবে কত, 0.04 অ্যাম্পিয়ার, ঠিক কিনা? ঠিক না? এখন হলো আমরা কোথায় যাব, আইবি, আইবি কত, আই মাইনাস আইসি, ঠিক কিনা? 100% ঠিক, আই ইকাল টু আইবি ইকাল টু আই মাইনাস আইসি। তাহলে 40 - 35 কত হবে বলো? 40 কেমনে আসলো বলো তো? 0.04, আর 35 কত, আইসি দেওয়া আছে, তার মানে কত, এটা হলো ইমিটারের ইমিটার, তাহলে হলো 40 - 35 কত হবে, 5 মিলি অ্যাম্পিয়ার। এটাই কিন্তু তোমার কাছে চাইছি, আইবি এর মান নির্ণয় করো, বুঝছো? আই আমরা এখান থেকে বের করলাম, আইসির ভ্যালু যেখানে দেওয়া আছে জাস্ট বসাই দিলাম, আইবি এর ভ্যালু দিলাম। কারণ 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 কত, আই ইকাল টু আইবি প্লাস আইসি ওইখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আমরা হলো ডি দেখো, আউটপুট সিগন্যালের মান ইনপুট সিগন্যালের অপেক্ষা বেশি হবে কেন, বেশি হবে কিনা দেখো। ভিএল সমান কত, বা আউটপুট ভিএল সমান কত, আইসি আর এল, ঠিক কিনা? আইসি কি পাইছি আমি, আইসি পাইছি, দেখো তো, আইসি দেওয়া আছে, আইসি ইন্টু আর এল কত হবে, দেখো তো, 0.07 ভোল্ট। এই দেখো, আইসিও দেওয়া আছে, আর এল ও দেওয়া আছে, ডাইরেক্ট 0.07 ভোল্ট বসাই দিই। এখন দেখো, ইনপুট ভোল্টেজ কত ছিল, 1, তাহলে কি, সুতরাং বেশি হবে না, যেহেতু 0.07 1 এর থেকে কম, তাহলে বেশি হবে না। আচ্ছা, তাহলে আপাতত আমরা মানে ভাই একটা সুন্দর একটা স্মাইলি ফেস দিয়ে দিল। আর একটা কথা, পরীক্ষা এক্সাম যেহেতু এটা লাস্ট ছিল, শোনো, সেটা এক্সাম নিয়ে টেনশন করা যাবে না, টেনশন করা যাবে না, ভয় পাওয়া যাবে না, দেখা দেখি করা যাবে না। তুমি এতদিন একটা জিনিস বিশ্বাস রাখো, তুমি 1.5 বছর ধরে পড়তেছো, তুমি যা পড়ছো তা থেকেই আসবে, এবং তুমি ওখান থেকে পড়ে পড়ে A+ মার্ক পাচ্ছ, টেনশন নেই, ঠিক আছে? আর যদি বুয়েট টার্গেট থাকে, বুয়েটের জন্য 95% মার্ক পাবা, কোনো টেনশন নাই, যাই যেরকমই পরীক্ষা হোক, কোনো টেনশন করা যাবে না। আর আমরা তো আছি, কোনো কিছু পরীক্ষার পরেও যদি মানে মনে হয় যে ভাই এটা ঠিক হয়েছে কি হয় নাই, জাস্ট খালি ইনবক্স করবা, প্যারা নাই। আমি আমার ওই যে এপি আইডি, এটা পোস্টের নিচে দিয়ে রাখবো, তোমরা কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে এখানেও করতে পারো, অথবা গ্রুপ সাইড ইনবক্সেও করতে পারো, কোনো প্যারা নেই, চিল। আচ্ছা, তাহলে গুড বাই, আল্লাহ হাফেজ, তোমরা ভালো পরীক্ষা দাও ইনশাল্লাহ, রেখে দিলাম।